এগুলাই তো দেখছি, এগুলো জিনিস ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হুম। আচ্ছা, সো আজকে আমরা দেখবো হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3, কম্পিউটার আর্কিটেকচারের আমাদের কম্পিউটার অ্যারিথমেটিক, আমাদের প্যাটারসনের বইয়ের চ্যাপ্টার নাম্বার 3। তো এই চ্যাপ্টার নাম্বার 3-তে হচ্ছে আমাদের যে যে টপিক গুলো আছে, যেমন আমরা ইন্টিজার অপারেশন গুলো শিখবো, মানে হচ্ছে হার্ডওয়্যার লেভেলে এগুলা ক্যালকুলেশনটা আসলে কিভাবে হয়। হ্যাঁ, ইন্টিজার অপারেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন শিখবো। দেন হচ্ছে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, এই ফ্লোটিং পয়েন্টের একটা রিপ্রেজেন্টেশন আছে, একটা ওয়ে, সে ওয়েটা শিখবো। প্লাস হচ্ছে এটার বিভিন্ন অপারেশন এবং ইনস্ট্রাকশন গুলো আছে, সেই জিনিসগুলো দেখবো। আচ্ছা, তো শুরুতে আমরা ইন্টিজার অপারেশন গুলোতে আসি। তো আমাদের ইন্টিজার অপারেশনে, আচ্ছা, তো ইন্টিজার অপারেশনে আমাদের, ওকে, তো যে জিনিসগুলো এখানে, যেমন প্রথমে আসি আমরা হচ্ছে ইন্টিজার অ্যাডিশন। তাহলে আমরা জানি, আমরা যদি কোনো একটা ইন্টিজারকে অ্যাডিশন করতে যাই, অ্যাডিশনটা এখানে কিভাবে হয় সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে, প্রসেসটা। এখানে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্যারি। শুরুতেই যদি আমরা, আমাদের শুরুতে এখানে যে ব্র্যাকেটের মধ্যে ক্যারি গুলো শো করা হয়েছে, তো আমি প্রথমে যদি শুরু ওয়ান এবং জিরোকে যদি আমি যোগ করি, তাহলে আমার রেজাল্ট আসবে 1। এই মুহূর্তে আমার কোনো ক্যারি, আমার ক্যারি আসলে জিরো, যেহেতু কোনো ক্যারি নাই, তাহলে এই জিরো ক্যারিটা পরবর্তীতে গিয়ে যোগ হবে পরবর্তী বিটের সাথে। তাহলে এখানে মূলত যোগ হবে তিনটা, 0+1+1। তো তাহলে এই তিনটা যোগ হইলে, দুইটা ওয়ান যোগ হলে রেজাল্ট হয় 0, এখানে ক্যারি হচ্ছে 1, সেটা পরবর্তী বিটে যোগ হইলো। তো সেম ভাবে এখানে তিনটা ওয়ান যোগ যোগ করলে আমাদের রেজাল্ট আসে 1, আর ক্যারি হয় 1। তো এইভাবে আসলে বিট বাই বিট ইন্টিজার মানে অ্যাডিশন করা হয় আর কি, এইভাবে, তো ক্যারির মাধ্যমে আর কি। যেমন এখানে দুইটা নাম্বার দেখানো হয়েছে, 7 এবং 6 কে যদি, এগুলো হচ্ছে বেস 10-এ আছে, দ্যাট মিন ডেসিমাল যোগ, তো তো দুইটাকে যোগ করলে 13 হয়। আর সেটাকে যদি আমরা বাইনারিতে দেখি, বাইনারির ব্যাপারটা, 7-এর বাইনারি হচ্ছে 0,111, এবং 6-এর বাইনারি হচ্ছে 0,110। তো তাহলে এই জিনিসগুলা এভাবে দেখানো হয়েছে, আমরা বিট বাই বিট যোগ করব। তো এখানে যোগ করার পরে, তো আমরা যখন বাইনারিতে যখন এই জিনিসগুলোকে যোগ করতেছি, এখানে এটা টু বেজে দেখানো হয়েছে। সো যোগ করার পরে আমাদের এখানে একটা জিনিস আসে, সেটা হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো নামে একটা, আচ্ছা, ওভারফ্লো নামে একটা ব্যাপার আছে। তো ওভারফ্লোটা কি? ওভারফ্লো বলতে বোঝাচ্ছে হচ্ছে কি, রেজাল্ট আউট অফ রেঞ্জ, মানে হচ্ছে আমাদের রেঞ্জের বাইরে চলে যায়। মনে করেন আপনার রেজাল্টটাকে আপনি স্টোর করতে পারবেন 8 বিটের মধ্যে, এখন আপনার রেজাল্টটা, মানে এমন একটা রেজাল্ট আসছে যেটাকে 8 বিটের মধ্যে স্টোর করা যায় না। হ্যাঁ, তো বা 8 বিটের মধ্যে মেইনলি একটা ব্যাপার হচ্ছে কি, 8 বিটের মধ্যে যদি আপনি আপনার রেজাল্টটাকে স্টোর করেন, তাহলে রেজাল্টটা ভুল রেজাল্ট স্টোর হয়। এখানে কিন্তু ক্যারির কথা বলা হয় নাই। আপনি যোগ করার পরে একটা ক্যারি আসলো, 9 বিট আসলো, ওটা কিন্তু সমস্যা না। আপনি যোগ করলেন একটা নাম্বারকে, এখানে 9 বিট আসলো, ওই 9 বিটটা, 9 নাম্বার বিটটা ক্যারি, ক্যারি নামে একটা ফ্ল্যাগ রেজিস্টার আছে, ওই ফ্ল্যাগে চলে যায় লাস্ট যে ক্যারিটা, ওটা সমস্যা হয় না। তো এখানে আউট অফ রেঞ্জ বলতে একদম সবার শেষে ক্যারি আসে, এটাকে বোঝায় নাই। আউট অফ রেঞ্জ বলতে আমি যোগটা করার পরে আমার আমার যে রেজাল্টটা আসলো, সেটা আসলে আমার এই রেঞ্জের মধ্যে রাখা সম্ভব হচ্ছে না। যদি এটাকে আমরা আরো সহজ ভাষায় বলি, যদি আমার, ধরলাম যদি আমি 8 বিটের যোগ করি, অথবা 16 বিটেরও যোগ হইতে পারে, তো যোগ করার পরে রেজাল্টটা যদি আমি 8 বিটের মধ্যে রাখি, তাহলে যে রেজাল্টটা রাখবে সেটা আসলে ভুল রেজাল্ট রাখা হবে। বুঝা গেছে? তো এই যখন এরকম হয়, তাহলে এই ওভারফ্লোটা কখন হয়?
ওভারফ্লোটা কখন হইতে পারে? আমাদের তো সাইন হইতে পারে, তাই না? যে আমাদের দুইটা ভ্যালুই পজিটিভ হইতে পারে, যে দুইটা ভ্যালুকে আমি যোগ করতেছি, যেমন এখানে দুইটা ভ্যালুই পজিটিভ, আমি +7 কে এবং +6 এর সাথে যোগ করতেছি। আবার অথবা একটা ভ্যালু নেগেটিভ হইতে পারে, আরেকটা ভ্যালু পজিটিভ হইতে পারে, অথবা দুইটাই নেগেটিভ হইতে পারে। তাহলে কোন কেসে আসলে আমাদের ওভারফ্লোটা হয়, এটা আসলে আগে বুঝতে হবে। তো আমরা যদি একটা পজিটিভ নাম্বার এবং একটা নেগেটিভ নাম্বারকে যদি যোগ করি, একটা নাম্বার যদি পজিটিভ থাকে এবং আরেকটা নাম্বার যদি নেগেটিভ থাকে, তাহলে কখনো ওভারফ্লো হবে না, নো ওভারফ্লো। সেক্ষেত্রে ওভারফ্লো হবে না, কারণ একটা নাম্বার বড় হইলে আরেকটা নাম্বার মাইনাস মানে যোগ করা মানে কি? তো একটা নাম্বার বড়, ধরলাম যে এই নাম্বারটা অনেক বড় বা এই নাম্বারটা, তাহলে যোগ করার পরে মানে মূলত এটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে নাম্বারটার রেঞ্জটা তো ছোট হয়ে যাচ্ছে। তাহলে সেটা আমাদের ওই রেঞ্জের মধ্যে, আমার ফরম্যাটের মধ্যে এটাকে আটানো কোনো ঝামেলা হবে না। বুঝা গেছে? সেক্ষেত্রে নো ওভারফ্লো হবে। বাট ওভারফ্লোটা কখন হইতে পারে? দুইটা কেসে ওভারফ্লো হইতে পারে। একটা হচ্ছে আমি যদি দুইটা পজিটিভ নাম্বারকে যদি যোগ করি, দুইটা পজিটিভ নাম্বারকে যোগ করলে, দুইটা পজিটিভ নাম্বারকে যদি যোগ করি, যোগ করলে সেক্ষেত্রে আমাদের নাম্বারটা কিন্তু অনেক বড় হইতে পারে। যে বড় নাম্বারটাকে আমি আমার রেঞ্জের মধ্যে আসলে কি করতে পারবো না, স্টোর করতে পারবো না। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা ওভারফ্লো আসতে পারে, সেক্ষেত্রে একটা ওভারফ্লো আসবে। তো এই ওভারফ্লো ইফ রেজাল্ট সাইন ইজ 1। আচ্ছা, তো আমরা এখানে জানি দুইটা পজিটিভ নাম্বারকে যদি আমরা যোগ করি আমাদের রেজাল্টটা, এখানে রেজাল্ট সাইন 1 বলতে আসলে কি বুঝাইছে? রেজাল্ট সাইন 1, আচ্ছা, যদি আমি এখানে একটু লিখে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, কোন একটা নাম্বার যদি আমরা নাম্বারটাকে 8 বিটে যোগ করি, এটা ফরম্যাট আছে, 16 বিটে হইতে পারে অথবা 8 বিট। যদি 8 বিটের ক্ষেত্রে দেখি, লিখে দেখাই, তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে যদি একটা নাম্বারকে আমি ধরলাম যে দুইটা নাম্বারকে আমি যোগ করলাম, যোগ করার পরে আমি একটা রেজাল্ট পাইলাম। রেজাল্টটা যদি এরকম হয় 8 বিটের, যে 1, সরি একটু আমি লিখি, 1 0, তাহলে আমি 8 বিটের একটা নাম্বার লিখলাম। এখন এটা হচ্ছে আমার একটা রেজাল্ট, ধরলাম যে আমি দুইটা নাম্বারকে যোগ করলাম, যোগ করার পর আমি রেজাল্টটা পাইলাম। তাহলে এই নাম্বারটা, আমি কি মনে হয় এর আগেও বলছিলাম, তো এই নাম্বারটা কি, যদি আমাদের ফরম্যাটটা 8 বিটের হয়, সেক্ষেত্রে এই নাম্বারটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার? বলেন তো। নেগেটিভ হবে। এই নাম্বারটা নেগেটিভ নাম্বার, কারণ আমার ওয়ান আছে। মোস্ট সিগনিফিকেন্ট বিটটা হচ্ছে 1। এই যে এটা আছে, 1 আছে। তো এটাকে বলা হয় থাকে রেজাল্ট সাইন। এই মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে বলা হয় থাকে রেজাল্ট সাইন। ওকে, তাহলে রেজাল্ট সাইন আমি দুইটা, দেখেন আমি দুইটা পজিটিভ নাম্বারকে যোগ করছি। দুইটা পজিটিভ নাম্বারকে যোগ করলে কখনো কি রেজাল্টটা কি নেগেটিভ আসা সম্ভব? আপনি দুইটা পজিটিভ নাম্বারকে যোগ করলে কখনো কি রেজাল্টটা নেগেটিভ আসা সম্ভব? না স্যার। জি না স্যার। এটা হচ্ছে রেজাল্ট সাইন। রেজাল্ট সাইন একদম মোস্ট সিগনিফিকেন্ট বিটটা। তাহলে রেজাল্ট সাইন 1 হচ্ছে, তো 1 হওয়ার অর্থ হচ্ছে আসলে আপনার নাম্বারটা আসছে নেগেটিভ। তো ওভারফ্লো যখন হয় তখন আসলে রেজাল্টটা ভুল আসে। তো এটার মাধ্যমে বের করা যায় এটা ওভারফ্লো হয়েছে কিনা, এটার মাধ্যমে বের করা যায়। আবার দেখেন, যদি দুইটা নেগেটিভ নাম্বারকে যদি আপনি যোগ করেন, মনে করেন আপনি -5 আর -6 কে যোগ করলেন, রেজাল্টটা কত আসবে? -5 আর -6 কে যোগ করলে রেজাল্ট আসবে -11, রাইট? ওকে, জি স্যার। আপনি -5 কে যোগ করলেন, সাথে এটার সাথে যোগ করলেন হচ্ছে -6 কে, তার মানে হচ্ছে এটা হবে কত, -11 হবে। ওকে, তো এটা মাইনাস রেজাল্ট আসার কথা। মাইনাস রেজাল্ট আসার কথা মানে কি? মাইনাস রেজাল্ট আসার ব্যাপারটা হচ্ছে আপনার মোস্ট সিগনিফিকেন্ট বিটটা অবশ্যই 1 থাকার কথা, কারণ আপনার রেজাল্টটা মাইনাসে আছে। কিন্তু আপনার যদি মোস্ট সিগনিফিকেন্ট বিটটা মানে হচ্ছে রেজাল্ট সাইনের যে বিটটা, সেই বিটটা 0 আসছে, সেই বিটটা 0 আসার অর্থ হচ্ছে আপনার রেজাল্টটা পজিটিভ ভ্যালু আসছে। পজিটিভ তাহলে, হবে। হ্যাঁ, তাহলে যদি দুইটা নেগেটিভ নাম্বারকে যোগ করার পরে রেজাল্টটা যদি পজিটিভ ভ্যালু আসে, তাহলে অবশ্যই রেজাল্টটা ভুল আসছে। আর ভুল আসা মানে এখানে আসলে একটা ওভারফ্লো হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই দুইটা কেসে ওভারফ্লো হইতে পারে যদি আমি দুইটা পজিটিভ নাম্বারকে যোগ করার পরে আমার রেজাল্ট সাইনটা 1 আসে, আর দুইটা নেগেটিভ নাম্বারকে যোগ করার পরে যদি আমার রেজাল্ট সাইনটা 0 আসে। সেক্ষেত্রে
আচ্ছা আচ্ছা, সবাই মিউট করে ফেলেন। কোহোস্ট যারা আছেন কেউ যদি কথা বলে আপনি একটু মিউট করে দিয়েন। দুজনকে কোহোস্ট করে রাখছি। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন ইন্টিজার সাবট্রাকশনের ক্ষেত্রে যদি ইন্টিজার ভ্যালুকে যদি সাবট্রাকশন করি, তাহলে আমাদের এখানে দেখেন টুস কমপ্লিমেন্ট করা লাগে, তাই না? বাইনারির জন্য আমাকে টুস কমপ্লিমেন্ট করা লাগবে, কারণ কোন একটা, যেমন -6 এর বাইনারি ভ্যালু কত, এটা আমরা কিভাবে জানবো? -6 এর বাইনারি ভ্যালু কত, এটা কিভাবে বের করে, এটা আমরা জানি অলরেডি, তাই না? -6 এর বাইনারি ভ্যালু বের করার জন্য, আচ্ছা, -6 এর বাইনারি ভ্যালু বের করার জন্য আমাকে কি করা লাগবে? প্রথমে 6 এর বাইনারি ভ্যালু বের করা লাগবে। আচ্ছা, যদি আমরা এখানে টেক্সটের মতো করে লিখি যে প্রথমে আমাকে 6 এর বাইনারি ভ্যালু লেখা লাগবে। তো 6 এর বাইনারি ভ্যালুটা আমরা অবশ্যই 3 বিটে লিখবো না, আমাকে অবশ্যই 8 বিটে লিখতে হবে। এভাবে 6 এর বাইনারি ভ্যালু 0110। তো এইটাকে যখন আমরা লিখবো, তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি, জিরো গুলোকে 1 এবং 1 গুলাকে 0 করে দিব। তো জিরো গুলাকে 1 যদি করি, তাহলে এই সব চারটা 1 হয়ে যাবে। আর এখানে এটা কত হবে? 1001, তাই না? 1001। তারপরে এটার সাথে কি যোগ করব? এটার সাথে 1 যোগ করে দিব। তাহলে এটার সাথে 1 যোগ করলে এটা কত আসবে? এটা আসবে মূলত, যদি আমি +1 করি, তাহলে রেজাল্ট আসবে ট্রিপল, চারটা 1, তারপরে 1010, তাই না? তাহলে এই রেজাল্ট আমার আসবে। এটার সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে এই এই যে এটা হলো টুস কমপ্লিমেন্ট। তাহলে এটা হচ্ছে মূলত কার? এটা হচ্ছে -6 এর বাইনারি। -6 এর কি, এটা হচ্ছে -6 এর বাইনারি ভ্যালু। তো এখানে টুস কমপ্লিমেন্ট একটা অ্যাড নেগেশন অফ দ্য সেকেন্ড অপারেন্ড, সেকেন্ড মানে নেগেশনের একটা ব্যাপার আছে। তো দেখেন এখানে ওরা পুরো পার্টটা নেয় নাই, এগুলো সবগুলো তো 1। এই জন্য ওরা যেটা কি করছে, এই যে 4 বিটে যোগ করার জন্য হচ্ছে এই যে 1010 এই পার্টটাকে এখানে নিচ্ছে। তো মূলত এখানে, আচ্ছা, কম্পিউটার কিন্তু আসলে যেটা করে সেটা হচ্ছে আমাদের এখানে সাবট্রাকশন করার জন্য সে কিন্তু অ্যাডিশন করবে, বুঝা গেছে? কিভাবে অ্যাডিশন করবে? যেমন দেখেন, আমি 7 থেকে -6 কে আমি 7 থেকে 6 কে বিয়োগ করছি। তো এটাকে সে কি করবে? এটাকে মূলত সে যোগ করবে, বিয়োগ করবে না। 7 এর সাথে যোগ করবে কাকে? -6 কে যোগ করবে। সে অ্যাডিশনের মাধ্যমে সাবট্রাকশন অপারেশনটাকে কমপ্লিট করবে। তো তাহলে যেমন, তাহলে দেখেন 7 এর বাইনারি ভ্যালু হচ্ছে কত? 0111 প্লাস, আর -6 এর সেই বাইনারি ভ্যালুটাই যে একটু আগে দেখাইলাম টুস কমপ্লিমেন্টের মাধ্যমে। আপনারা টুস কমপ্লিমেন্ট জানেন। টুস কমপ্লিমেন্টের মাধ্যমে হচ্ছে -6 এর বাইনারি ভ্যালুটা 1010টা বের করে ফেলছে। আচ্ছা, তাহলে বের করে এটাকে যোগ করছে, যোগ করার পরে রেজাল্টটা 1 আসছে। তো আমরা এটা এটা জানি, ঠিকই আছে, তাই না? 7 থেকে যদি আমরা 6 কে বিয়োগ করি, আমার রেজাল্টটা কিন্তু 1ই আসার কথা, তাই না? সো 1 আসছে বাইনারিতে, বেসটা 2 এখানে লেখা আছে। আচ্ছা, সো এখানে দেখেন, তাহলে এই ক্ষেত্রে ওভারফ্লোটা কখন হবে? এই এই স্যার এই আমাদের জায়গায়, হ্যাঁ, স্যার এই আমরা জায়গায় এখানে স্যার 8 বিট নিয়ে কাজ করি না কেন স্যার? কোথায় 8 বিট এই নিয়ে যে কাজ করলে সেমটাই হবে, আপনি যোগ করে দেখেন, ওই যে 1 নিয়ে আসেন, সেমটাই হবে। স্যার লাস্টে তো স্যার ক্যারি 1+ হবে মনে হয়। আচ্ছা, দাঁড়ান। লাস্টে কি হয়েছে? স্যার ক্যারিতে +1 থাকবে লাস্ট মনে হয়েছে। কোথায়? আচ্ছা, হ্যাঁ, ওটা ওটা থাকলে তো সমস্যা নাই। তাহলে স্যার এটা স্যার ওভারফ্লো হবে না? শুনেন, যে আপনার আপনারা ওইটা বলছিলেন যে দুটো থাকবে। ক্যারি 1 থাকলে আপনার কোনো সমস্যা নাই। সে রেজাল্টটাকে ক্যারি 1টা কত নাম্বার বিটে গেছে? ক্যারি 1টা কত নাম্বার বিটে গেছে বলেন তো? 5 নাম্বার বিটে মনে হয়। 5 নাম্বার না, 5 নাম্বার না, কত নাম্বার বিটে গেছে? স্যার 9 হবে, 9 নাম্বার বিট, রাইট? তাহলে 9 নাম্বার বিটে গেলে আমার তো রেজাল্টটা স্টোর হবে হচ্ছে 8 বিট পর্যন্ত। তাহলে 8 বিট পর্যন্ত কত আছে? 8 বিট পর্যন্ত আছে 00, এই যে 001 আছে। তাহলে এটাই হবে রেজাল্ট। ক্যারি 1 চলে গেছে, সেটা আলাদা, আপনার রেজাল্টটা স্টোর হবে এটা, বুঝছেন? এইটা হবে রেজাল্ট।
এগুলো স্যার নিয়ে ওইখানে আবার বলছিলেন যে ওয়ান যদি হয় তাহলে হচ্ছে আমরা ওভারফ্লো ইয়ে করবো, আর জিরো হলে হচ্ছে যায়নি না, ওইটা দাঁড়ায়। ক্যারিবিতে যাবে, ক্যারিবিতে যাবে না, ওইটা ওভারফ্লো না। আমি একটু আগে বলছিলাম ক্যারি যাওয়া মানে হচ্ছে ওভারফ্লো না, 9 বিট হওয়া মানে ওভারফ্লো না। আমি ওভারফ্লো সম্পর্কে একটু আগে বলছি, ওভারফ্লো হওয়া মানে হচ্ছে রেজাল্টটা ভুল স্টোর হওয়া। যদি এখানে এরকম হইতো, এই যে দেখেন আপনার রেজাল্টটা স্টোর হবে রেজিস্টারের মধ্যে কিন্তু 8 বিট, বুঝতে পারছেন? 8 বিট স্টোর হবে, তাহলে 8 বিট স্টোর হওয়ার পরে আপনার রেজাল্ট আসছে কত? 1 আসছে। এটা স্টোর হবে। তাহলে আপনার 7 থেকে 6 বিয়োগ করার পরে আপনার 1ই আসার কথা, 1ই আসছে। বুঝতে পারছেন? এগুলো নিয়ে মাইক্রো প্রসেসরে আরো হিউজ ডিসকাশন আছে যখন আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখবেন। তো এটা মাথায় রাখেন, যেহেতু আপনার রেজিস্টার হচ্ছে 8 বিটের, আপনি 8 বিটে ক্যালকুলেশনটা করতেছেন, তাহলে 8 বিটে স্টোর হবে হচ্ছে এই রেজাল্টটা। তাহলে এই আপনার রেজাল্টটা কত? 7 থেকে 6 বিয়োগ করলে 1 আসার কথা। তো 1 আসছে কিনা, রাইট? যদি 1 না আসতো, অন্য কিছু আসতো, তাহলে আমরা বুঝলাম যে কি, ভুল রেজাল্ট আসছে বা ভুল রেজাল্ট সেভ হইতেছে। তো এই কারণে আমরা এটাকে বলতাম আহ আমরা আমরা হচ্ছে এটাকে, আচ্ছা, তখন আমরা এটাকে যেহেতু ভুল রেজাল্ট, তখন আমরা বলতাম যে এখানে ওভারফ্লো হয়েছে, এই জিনিসটা আমরা বলতাম। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, স্যার ওইরকম একটা এক্সাম্পল দেখালে ভালো হতো। আচ্ছা, দাঁড়ান ওই এক্সাম্পলটা, তাহলে একটু ওয়েট। আমি আহ এটা হচ্ছে মাইক্রো প্রসেসর বইতে আছে, আমি একটু বইটা বের করি প্রসেসরের। আচ্ছা, একটু, আচ্ছা, একটু স্ক্রিন আবার শেয়ার করি। হ্যাঁ, এখন আচ্ছা, এই যে বইটা, এই বইটা একটু লক্ষ্য করেন। এখানে দেখেন ওভারফ্লোর বিভিন্ন জিনিস নিয়ে ওরা ডিসকাস করছে। হ্যাঁ, আচ্ছা, তো ওভারফ্লোর বিভিন্ন জিনিস নিয়ে ওরা ডিসকাস করছে, যে ওভারফ্লো গুলা কয় ধরনের হইতে পারে। বিভিন্ন ধরনের ওভারফ্লো আছে, ওকে? তো ওভারফ্লো গুলা যেমন সাইন্ড ওভারফ্লো, আনসাইন্ড ওভারফ্লো হয়। তো ওরা ওভারফ্লো গুলার এক্সাম্পল, আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, তো সেই কথাগুলো এখানে বলছে। দেখেন, সাইন্ড এন্ড আনসাইন্ড ওভারফ্লো আর ইন্ডিপেন্ডেন্ট ফেনোমেনন, ওকে? আচ্ছা, যখন আমরা অ্যারিথমেটিক অপারেশন করি, দেয়ার আর 4 ফিজিবল আউটকাম। সো একটা হচ্ছে, যেমন দেখেন এখানে বলছে কি, যে নো ওভারফ্লো। আমরা যখন কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন যোগ করলাম, অ্যাডিশনের কথা বলছে, যদি যোগ করি সেখানে ওভারফ্লো না হইতে পারে, সাইন্ড ওভারফ্লো হইতে পারে শুধুমাত্র, বুঝা গেছে? আবার আনসাইন্ড ওভারফ্লো হইতে পারে, আবার হচ্ছে বোথ সাইন্ড এবং আনসাইন্ড দুইটা ওভারফ্লো হইতে পারে। নাম্বারটাকে যদি আপনি সাইন আকারে নেন, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা দেখেন। এক্সাম্পলটা এখানে দেখেন দুইটা নাম্বারকে যোগ করা হয়েছে, 16 বিটে দুইটা নাম্বারকে যোগ করা হয়েছে, দেখছেন? একটা নাম্বার অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে আছে 4টা F, ওকে? আর আরেকটা নাম্বার হচ্ছে কত? 001, এই যে লাস্ট ওয়ান আছে, ওয়ান। আচ্ছা, তাহলে এই নাম্বারটাকে যোগ করার পরে এই যে রেজাল্টটা, এই যে একটু আগে আমি ওই যে কি বলে নোমানকে যেটা বললাম, যে আমার এটা ক্যারিতে চলে গেছে, এটা আমার রেজাল্টটা স্টোর হবে, এটা এই যে 16 বিটটা স্টোর হবে, কারণ আমি 16 বিটে যোগ করছি। তাহলে 16 বিটে যোগ করার পরে, তো দেখেন এখানে যোগ করার পরে রেজাল্টটা স্টোর হয়েছে 0।
তাহলে এটা কি রাইট রেজাল্ট স্টোর হয়েছে বলতে পারবেন কেউ? না, এখানে ক্যারি ওয়ান আছে মানে এটা কি মাইনাস বুঝিয়েছে না স্যার? না, মাইনাস ক্যারি হয়ে গেল। ওয়ান মাইনাস না, ক্যারি ওয়ানটা ক্যারিতে চলে গেছে, সেটা আলাদা হিসাব। রেজাল্ট, আমার রেজাল্টটা কি মাইনাস কিনা সেটা বোঝাবে এই বিটটা, 16 নাম্বার, এই যে 15 নাম্বার বিট। মানে যদি বলি মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এই বিটটা, বুঝতে পারছেন? এই বিটটা বুঝাবে যে আমার রেজাল্টটা কি মাইনাস আসছে। ওটা তো ক্যারি, ওটা ক্যারি ফ্ল্যাগে চলে গেছে, বুঝা গেছে? এই যে বিটটাকে আমি কালার করছি, তাহলে আমার রেজাল্ট আসলো কত? আমার রেজাল্ট আসলো হচ্ছে 0 আসলো। তাহলে এখানে দেখেন, এটা এখানে ওরা কি ভুল। বুঝাচ্ছে, ওরা আসলে রেঞ্জ দিয়েও বুঝাচ্ছে, আর আমি যেভাবে বুঝাচ্ছি দুইভাবে ওরা বুঝাবে এই জায়গায়। একটা হচ্ছে রেজাল্টটা কি রাইট রেজাল্ট আসলো নাকি রং রেজাল্ট আসলো। ও দেখেন, ইফ উই গিভিং এন আনসাইন্ড ইন্টারপ্রিটেশন, এখানে যদি আপনি আনসাইন্ড ইন্টারপ্রিটেশন করেন, আপনি ধরে নিলেন নাম্বার গুলাতে কোনো নেগেটিভ নাম্বার না, সব পজিটিভ নাম্বার। মানে এখানে আপনি আনসাইন্ড এর কথা বলছেন, কোনো সাইনের কথা বলেন নাই, ঠিক আছে? তাহলে কারেক্ট আনসার আসার কথা কত? যে 65,000। মূলত এই যে নাম্বারটা, এই নাম যদি আপনি আনসাইন ধরেন, যে এখানে আপনি সাইন ধরলেন না, যে কোনো নেগেটিভ নাম্বার না, সবই পজিটিভ নাম্বার, সেক্ষেত্রে আপনার যোগফলের রেজাল্ট আসবে হতো 65,536। বাট দিস ইজ আউট অফ রেঞ্জ, দেখছেন? মানে এই রেজাল্টটা আপনি কিন্তু 16 বিটের মধ্যে কিন্তু স্টোর করতে পারবেন না। এটা হচ্ছে আউট অফ রেঞ্জ ওয়ার্ড অপারেশন, ওকে? সো দ্যাট মিনস ওয়ান ইজ ক্যারিড আউট অফ দ্য এমএসবি আনসার। মূলত এখানে এখানে আপনার অ্যাকুমুলেটর রেজিস্টার হচ্ছে এক্স, মানে হচ্ছে এটা 16 বিটের একটা রেজিস্টার। এক্স মানে হচ্ছে এটা একটা 16 বিটের একটা রেজিস্টার। তাহলে এই 16 বিটের রেজিস্টারের মধ্যে সে কিন্তু 17তম বিটকে কিন্তু স্টোর করতে পারবে না। সে স্টোর করতে পারবে এই 16টা বিট, এক ছাড়া এ বাকি 16টা বিটকে সে স্টোর করবে। তাহলে অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর হবে কত? অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর হবে 0। তাহলে আপনার স্টোর হলো 0, আপনার রেজাল্ট আসার কথা কত? যদি আনসাইন চিন্তা করেন, রেজাল্ট আসার কথা কত? এটা এটা ধরলাম যে একটা হেক্সাডেসিমাল ভ্যালু, এই হেক্সাডেসিমাল ভ্যালু 4টা শূন্য, মানে কি এটা ডেসিমেলে নিলেও শূন্য আসবে। 4টা শূন্য, এটাকে ডেসিমেলে নিলেও শূন্য আসবে। বাট এখানে একটা ডেসিমাল ভ্যালু বসাইছে, আপনার ডেসিমাল ভ্যালু এত আসার কথা, কিন্তু রেজাল্ট আসছে কত? শূন্য। তাহলে এখানে যেটা হয়েছে, এখানে একটা আনসাইন্ড ওভারফ্লো হয়েছে। কিন্তু আপনি যদি সাইন নাম্বারের কথা চিন্তা করেন, যদি চিন্তা করেন যে প্রথম, আচ্ছা আমি যদি সাইন নাম্বার চিন্তা করি, তাহলে প্রথম নাম্বারটা কেমন আর সেকেন্ড নাম্বারটা কেমন বলেন তো? প্রথম নাম্বারটা কেমন আর সেকেন্ড নাম্বারটা কেমন? যদি সাইন নাম্বার চিন্তা করি, যে এখানে পজিটিভ নেগেটিভ হবে। আগেরবার আমরা কোনো পজিটিভ প্রথমটা নেগেটিভ নেগেটিভ। চিন্তা, হ্যাঁ বলেন। এই প্রথমটা নাম্বারটা, হচ্ছে নেগেটিভ আর নিচেরটা পজিটিভ। প্রথমটা নেগেটিভ, দ্বিতীয়টা পজিটিভ। হ্যাঁ প্রথমটা নেগেটিভ, কারণ এটার এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা 1 আছে, মোস্ট তাহলে প্রথমটা সিগনিফিকেন্ট ওয়ান নেগেটিভ। আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে পজিটিভ নাম্বার। পজিটিভ তাহলে 0 দেখেন, আছে। এই যে নেগেটিভ নাম্বারটা, এটা মূলত -1। এই যে নেগেটিভ নাম্বার যেটা আছে, এটাকে আপনি টুস কমপ্লিমেন্ট করে দেখেন, এটা মূলত -1 বাইনারি ভ্যালু। এই যে দেখেন এখানে লিখে দিছে, এই যে 4টা এফ মূলত হচ্ছে এই যে -1 নেগেটিভ ভ্যালু। আর 001 মানে হচ্ছে কত? এটা 1। 4টা শূন্য, এই যে 3টে শূন্য 1 হেক্সাডেসিমাল, এটা মানে হচ্ছে 1। তাহলে -1-এর সাথে 1কে যোগ করলে রেজাল্ট তো 0 আসবেই, রেজাল্টটা 0 আসবেই, তো রেজাল্টটা 0 আসছে। তাহলে এখানে কোনো সাইন্ড ওভারফ্লো হয় নাই, বুঝতে পারছেন? যদি দুইটা নাম্বারকে আমরা যদি সাইন নাম্বার ধরি, সাইন নাম্বার ধরা মানে কি, তাহলে সেক্ষেত্রে প্রথমটা নেগেটিভ নাম্বার, পরটা পজিটিভ নাম্বার। তাহলে -1-এর সাথে এটা হচ্ছে -1-এর টুস কমপ্লিমেন্ট ভ্যালু। তাহলে -1-এর সাথে যদি 1কে যোগ করা হয়, তাহলে অবশ্যই রেজাল্টটা 0 আসবে। সেক্ষেত্রে দেখেন, একটা যোগ সাইন নাম্বার চিন্তা করলে এখানে কোনো ওভারফ্লো হয় নাই। আর যদি আনসাইন নাম্বার চিন্তা করেন, তাহলে সেখানে ওভারফ্লো হয়েছে, কারণ আনসাইনের ক্ষেত্রে এটা তো -1-এর ভ্যালু না। আনসাইনের ক্ষেত্রে এটা হচ্ছে 65,565। এটা হচ্ছে 65,565, তার সাথে এক যোগ করলে 65,500 কত হবে, সরি 65,535। এই যে এই চার, যদি আনসাইন নাম্বার ধরি, তাহলে প্রথম অপারেন্টটা হচ্ছে 65,535 নাম্বারের বাইনারি ভ্যালু। আর তার সাথে যদি আপনি এক যোগ করেন, তাহলে 536 হবে। তাহলে সেক্ষেত্রে আপনার রেজাল্টটা এটা আসার কথা, রেজাল্টটা আনসাইনের ক্ষেত্রে রেজাল্ট হচ্ছে 0। তাহলে আপনি এটা অবশ্যই এটা মাথায় রাখবেন, ওকে? রেঞ্জ গুলো মনে রাখা অলওয়েজ টাফ, যে আপনার 16 বিটের মধ্যে এই রেঞ্জ হওয়ার কথা, আবার 8 বিটের ক্ষেত্রে 256-র মধ্যে থাকার কথা, 255-র মধ্যে। এই রেঞ্জের চেয়ে এটা মনে রাখা সহজ, যে যোগ করলে রেজাল্টটা তো পজিটিভ আসার কথা। এই যে এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো আমরা মাইক্রোপ্রসেসর যখন পড়াই তখন এগুলো পড়াই।
যে এখানে ওভারফ্লো হয়েছে কিনা। যেমন দেখেন, জাস্ট একটু দেখাই দিই, যে এখানে দেখেন এই দুইটা নাম্বার হচ্ছে কি, এই যে দেখেন দুইটা নাম্বারই হচ্ছে নেগেটিভ নাম্বার, কারণ দুইটার এফ দ্বারা শুরু মানে সবগুলোর ওয়ান দ্বারা। তাহলে দুইটা নেগেটিভ নাম্বারকে যোগ করলে রেজাল্টটা নেগেটিভ আসবে, এফ দ্বারা শুরু হয়েছে, এফ মানে হচ্ছে শুরু, তাহলে এটা রাইট। তাহলে দুইটা নেগেটিভ নাম্বারকে যোগ করলে রেজাল্টটা নেগেটিভ আসবে, এটা কিন্তু সত্য। তাহলে এই জন্য কোনো ওভারফ্লো নাই, এই যে ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে 0, তার মানে এখানে কোনো ভুল আসে নাই। তো ওভারফ্লোটা আমরা এইভাবে ধরতে পারি যে আমার, তাহলে এখন কি বুঝতে পারছেন ওভারফ্লোর ব্যাপারটা? জি স্যার। হ্যাঁ, মানে আপনার রেজাল্টটা যদি রাইট আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে ওকে। সো মানে আমরা যেটা চিন্তা করতেছি আর কি, যে দুইটা নেগেটিভ নাম্বারকে, এই যে দুইটা নেগেটিভ নাম্বারকে যোগ করলে, তো যেমন এখানে 7 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, আমার 1 আসার কথা, আমার রেজাল্ট 1 আসছে, তাহলে এটা রাইট রেজাল্ট। ওকে। সো এখানে বলছে কি ওভারফ্লো ইফ রেজাল্ট আউট অফ রেঞ্জ। ওভারফ্লো বলতে বোঝায় যদি রেজাল্টটা আউট অফ রেঞ্জে চলে যায়, এটার মাধ্যমে আমরা বের করতে পারি, আমরা একটু আগে দেখছি। অথবা রেজাল্টটা ভুল স্টোর হয়, এটা লেখা অলওয়েজ ইয়া, যে ওভারফ্লো হইলে আপনার রেজিস্টারের মধ্যে রেজাল্টটা রং স্টোর হয়, রাইট রেজাল্ট স্টোর হয় না, ভুল রেজাল্ট স্টোর হয়। তাহলে আমরা দুইটা, যেমন দেখেন এখানে কি বলছে, যদি দুইটা পজিটিভ নাম্বারকে সাবট্রাক্টিং টু পজিটিভ নাম্বার অথবা দুইটা নেগেটিভ নাম্বারকে যদি সাবট্রাক্টিং করি তাহলে কোনো ওভারফ্লো হয় না। এটা স্বাভাবিক, কারণ একটা পজিটিভ নাম্বার থেকে আর একটা পজিটিভ নাম্বারকে যখন আপনি বিয়োগ করবেন তাহলে রেঞ্জটা আরো কমে যায়, বাড়ার সম্ভাবনা নাই। আপনার মানে পজিটিভ রেঞ্জকে ক্রস করার কোনো সম্ভাবনা নাই। দুটো পজিটিভ নাম্বার থেকে আরেকটা পজিটিভ নাম্বার যদি আপনি বিয়োগ করেন তাহলে আপনার যে ম্যাক্সিমাম যে রেঞ্জটা, ওই রেঞ্জটাকে ক্রস করার সম্ভাবনা নাই। সেম ভাবে একটা নেগেটিভ নাম্বার থেকে যদি আরেকটা নেগেটিভ নাম্বারকে বিয়োগ করেন, তাহলে বিয়োগ করলে একটা তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে নেগেটিভ রেঞ্জকে ক্রস করার কোনো সুযোগ নেই, নেগেটিভ রেঞ্জকে তখন ক্রস করবে না। তাহলে এই দুইটা কেসের ক্ষেত্রে আমার কি হবে না, ওভারফ্লো হবে না। বাট যদি আমরা দেখেন একটা পজিটিভ নাম্বার থেকে আর একটা নেগেটিভ নাম্বার বিয়োগ করি, তাহলে যেমন দেখেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, কারণ দুইটা নেগেটিভে নেগেটিভে কি হবে, আচ্ছা সরি, এখানে বলছে কি একটা নেগেটিভ নাম্বার থেকে আর একটা পজিটিভ নাম্বার বিয়োগ করবো। আমার কাছে একটা নেগেটিভ নাম্বার আছে -7, তাহলে -7 থেকে আমি কত বিয়োগ করছি, 6কে বিয়োগ করছি। তাহলে -7 আর 6কে বিয়োগ করলে দুইটা তো মাইনাস, তাহলে সেক্ষেত্রে -13 হবে। তো -13 হলে আপনি ভাবতে পারেন কিভাবে আসলে রেঞ্জকে ক্রস করবে। রেঞ্জকে ক্রস করবে এভাবে, যে আপনার ম্যাক্সিমাম রেঞ্জ, যেমন আমি যদি 65,535 যেটা, এটা থেকে যদি এখন যদি 65,500 থেকে যদি আরেকটা নাম্বার বিয়োগ করি পজিটিভ নাম্বার, তাহলে কিন্তু ওই যে মাইনাসের রেঞ্জটা ক্রস করে যাবে। 65,535 যে রেঞ্জটা ছিল 535, ওই রেঞ্জটাকে -65,535 রেঞ্জটাকে ক্রস করে ফেললে তখন আসলে কি হবে, তখন ওভারফ্লো হবে। আবার এটা আরেক ভাবে বোঝা যায়। এখন দেখেন এখানে আমি দুইটা রেজাল্ট, -7 এর সাথে -6, তাহলে এই রেজাল্টটা কত আসার কথা, এটা আরেক ভাবে বোঝা যায় রেঞ্জ ছাড়াও। আমি একটু আগে বলছিলাম মাইনাস, এখানে রেজাল্ট আসবে কত, -13, আমার রেজাল্টটা অবশ্যই মাইনাস আসার কথা। কিন্তু -13 আসা মানে কত, আমার রেজাল্ট সাইনটা মানে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা আসবে 1। সো এইভাবে বোঝা যায় যদি ওভারফ্লো হবে এই কেসে, যদি আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিটটা 0 থাকে, কারণ দুইটা মাইনাস, আমার রেজাল্টটা মাইনাসই আসবে। -7 থেকে 6কে বিয়োগ করছি, ওকে। আচ্ছা, তাহলে রেজাল্ট সাইনটা অবশ্যই 1 থাকার কথা। যদি রেজাল্ট সাইনটা 0 থাকে তাহলে ওভারফ্লো। তার মানে 0 কেন থাকলে ওভারফ্লো, কারণ আপনার পুরো রেজাল্টটা আসলে ওই ফরম্যাটের মধ্যে স্টোর হয় নাই। নেগেটিভ আসার কথা। হ্যাঁ, আবার সেম ভাবে দেখেন, আপনি একটা নেগেটিভ নাম্বার থেকে, আচ্ছা সাবট্রাক্টিং নেগেটিভ নাম্বার, আপনি একটা পজিটিভ নাম্বার থেকে নেগেটিভ নাম্বারকে বিয়োগ করছেন, তাহলে পজিটিভ নাম্বার 7 থেকে আপনি -6কে বিয়োগ করলেন, তাহলে বিয়োগ করলে কি হলো, এটা দুইটা পজিটিভ হয়ে গেল, 7 + 6 13 হয়ে গেল। তাহলে 13 হলে কি হবে, তো দুইটা নাম্বারই যদি মোস্ট অনেক বড়, সিগনিফিকেন্ট 0 হবে দুইটা স্যার। এখানে তো আমরা খুব ছোট একটা নাম্বার নিয়ে কথা বলছি, যদি দুইটা নাম্বারই অনেক বড় হয়, ধরলাম যে একটা ধরলাম যে আমি 30,000, আর একটাকে ধরলাম হচ্ছে কত, এই যে আরেকটাকে ধরলাম হচ্ছে 25,000, তাহলে 55,000 হয়ে যায়। আপনার 65,000, সরি, হ্যাঁ, না সরি, আরেকটাকে ধরলাম হচ্ছে গিয়ে 50,000, তাহলে 85,000 হয়ে যায়। আপনার রেঞ্জ হচ্ছে 65,000, ওই রেঞ্জের বাইরে চলে যায়, তখন পজিটিভ রেঞ্জের বাইরে চলে যায়, এইভাবেও চিন্তা করা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমার দুইটা যোগ করলে রেজাল্টটা পজিটিভ আসবে, পজিটিভ আসা মানে হচ্ছে মোর সিগনিফিকেন্ট বিট মানে রেজাল্ট সাইনটা থাকবে কত, রেজাল্ট সাইনের যে বিটটা সেই বিটটা থাকবে 0। ওকে, যেহেতু রেজাল্টটা পজিটিভ আসবে,
কিন্তু যদি সেটা 1 থাকে তাহলে আমাদের সেটা ওভারফ্লো। এভাবে বোঝা যায়। বুঝা গেছে? এই ব্যাপারটা বুঝতে পারছেন তাই না? আচ্ছা, এখন দেখেন ওভারফ্লোকে কিভাবে ডিল করা হয়। ডিল উইথ ওভারফ্লো, সো বিভিন্ন, যেমন সাম ল্যাঙ্গুয়েজে সি তে হচ্ছে ওভারফ্লোটাকে ইগনোর করা হয়। তো ওরা ইগনোর করে যে ওভারফ্লোটা নাই, ওভারফ্লো বলতে আসলে কিছু নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। তো মিপস এর ক্ষেত্রে ওভারফ্লোটাকে ইগনোর করার জন্য, যেমন আনসাইন্ড, এখানে সাইনের ক্ষেত্রে আমরা তো এগুলো সাইন গুলো নিয়ে ওভারফ্লো দেখাইছি। বুঝা গেছে? ওরা আনসাইন ব্যাপার নিয়ে ওভারফ্লো চিন্তা করে না, সেক্ষেত্রে ওরা মিপসে কি ইউজ করে, যে আনসাইন্ড ইউজ করে, অ্যাড আনসাইন্ড। অ্যাড ইউ মানে হচ্ছে অ্যাড আনসাইন্ড, নাম্বারগুলোকে আনসাইন্ড আকারে ধরে, তাহলে আবার হচ্ছে অ্যাড আনসাইন্ড ইমিডিয়েট, যদি ইমিডিয়েট ভ্যালু হয়, সাব আনসাইন্ড। তো এই ধরনের অপকোড গুলো ইউজ করলে, মিপসের এই অপকোড গুলো ইউজ করলে তারা আর কি করে না, ওভারফ্লোকে চিন্তা করে না। ওকে। আচ্ছা, যেমন আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, এই ল্যাঙ্গুয়েজ গুলাতে ফরট্রান বা অ্যাডাতে, এগুলাতে হচ্ছে কি করে, ওরা একটা এক্সেপশন অ্যারাইজ করে। ওভারফ্লো আসলে ওরা হয়তো এক্সেপশন ইরোধ দেয়, যেটা একটা এক্সেপশন হয়েছে, দ্যাট মিনস এখানে একটা ওভারফ্লো, এই ধরনের কিছু একটা দেখায়। আচ্ছা, সো হার্ডওয়্যারের ক্ষেত্রে ওরা কি করে, অ্যান ওভারফ্লো ইনভোক এক্সেপশন হ্যান্ডলার। তারপরে হচ্ছে হার্ডওয়্যারের ক্ষেত্রে প্রোগ্রাম কাউন্টার, যেমন সেভ প্রোগ্রাম কাউন্টার, প্রোগ্রাম কাউন্টারের মধ্যে সেভ করে রাখে কি, এক্সেপশন প্রোগ্রাম কাউন্টার, ইপিসি রেজিস্টার। তাহলে এই ধরনের কেস ওরা যদি যদি ওভারফ্লো হয়, এই ধরনের কেস ওরা জাম্প করে, জাম্প ইনস্ট্রাকশন ইউজ করে ওরা একটা প্রি ডিফাইন্ড হ্যান্ডলার অ্যাড্রেসে চলে যায়। ওই অ্যাড্রেসে চলে গেলে আমরা বুঝি যে এখানে আসলে একটা ওভারফ্লো হয়েছে, ওটা স্পেসিফিক সেট করা ওভাবে। আচ্ছা, তো এখানে আরো কিছু অপকোড আছে, যেমন MFC0, এটা বলতে বোঝাচ্ছে, এমএফ মানে হচ্ছে মুভ ফ্রম কো প্রসেসর রেজিস্টার। ওকে, তাহলে এই 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 ধরনের অপকোডটা ইউজ করা, মুভ ফ্রম কো প্রসেসর রেজিস্টার ইউজ করে কি, ইনস্ট্রাকশন ক্যান রিট্রিভ ইপিসি ভ্যালু টু রিটার্ন আফটার কারেক্টিভ অ্যাকশন। তাহলে কারেক্টিভ অ্যাকশনটা করার পরে আবার সে কি বলে, রিটার্ন করে। কারণ আমাদের এখানে কোথায় চলে আসে বলছে, ওভারফ্লো হইলে এই যে এখানে চলে আসে। ওকে, এক্সেপশন প্রোগ্রাম কাউন্টারে চলে যায়, ওই রেজিস্টারে চলে যায়। তাহলে ওখানে গিয়ে প্রবলেমটাকে, মানে যেভাবে হোক প্রবলেমটাকে রিট্রিভ করে। ইনস্ট্রাকশন ক্যান রিট্রিভ ইপিসি ভ্যালু টু রিটার্ন দ্য কারেক্টিভ অ্যাকশন। কারেক্টিভ অ্যাকশনটাকে রিটার্ন করার জন্য ইপিসি থেকে রিট্রিভ করে তখন। জাস্ট এগুলো হচ্ছে ওভারফ্লো কিভাবে আসলে কি বলে হ্যান্ডলিং করে, যে জন্য বলা আছে আর কি। আচ্ছা, তো এখন আমরা একটু আগে অ্যাডিশন দেখলাম, সাবট্রাকশন দেখলাম, এবার আসে হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনের জন্য এখানে দেখেন মাল্টিপ্লিকেশনের অ্যালগোরিদম আছে পরীক্ষায়, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন অ্যালগোরিদম। অ্যাডিশন গুলো তো ইজি, হ্যাঁ। তো আমি একটু বলে রাখি, আমাদের পরীক্ষা হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এই জিনিসগুলো আসবে বেশি, কারণ এগুলো হচ্ছে একটু চার্ট করে সলভ করা লাগবে। অ্যাডিশন গুলো তো মানে অ্যাডিশন গুলো তো আসে না, কারণ ওগুলো তো খুব নর্মাল। সো এই জন্য মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনটা আপনার একটু কি বলে, সো এখানে অপারেশনটা দেখতে হবে কিভাবে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনটাকে সলভ করব। যেমন দেখেন, এখানে দুটো নাম্বারকে আপনি ধরলাম যে এখানে দুটো বাইনারি নাম্বার বা ডেসিমাল নাম্বারই বলি, দুটো নাম্বারকে এখানে মাল্টিপ্লাই করা আছে, রাইট? আচ্ছা, সো মাল্টিপ্লাই করা, একটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ড আর একটা হচ্ছে মাল্টিপ্লায়ার। আমি যেটা দ্বারা মাল্টিপ্লাই করবো সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার। সো 1 দ্বারা মাল্টিপ্লাই করলাম, এটা পাইলাম। ওকে, এক গড় ক্রস 0 দ্বারা মাল্টিপ্লাই করলাম, পাইলাম। তো এইভাবে মাল্টিপ্লাই করার পরে ফাইনালি আমরা হচ্ছে এই রেজাল্টটাকে স্টোর করলাম। এখন এটা তো আমরা হাতে কলমে করে ফেলছি, কম্পিউটার আসলে এই কাজটা কিভাবে করে সেটা মানে এই এই কি বলে, এই প্রবলেমটা কম্পিউটার আসলে সলভ করে কিভাবে, কি অ্যালগোরিদমের মাধ্যমে তারা আসলে এই যে মাল্টিপ্লিকেশন অপারেশনটাকে সলভ করে। ওকে, তো আমরা একটু এখানে বলে রাখি, কম্পিউটার কিন্তু কোনো মানে এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন করতে কিন্তু কম্পিউটারে কিন্তু অনেক বেশি টাইম লাগে। সো এই জন্য ওরা মাল্টিপ্লিকেশনটাকে যেটা করে, ওরা হচ্ছে শিফট এবং অ্যাডিশনের মাধ্যমে করে। এই যে এখানে যে মাল্টিপ্লিকেশনটা করা আছে, মানে ওরা যখন বাইনারিতে করে তখন হচ্ছে এটা কিন্তু কোনো মাল্টিপ্লিকেশন করে না, ওরা শিফট এবং অ্যাডিশন করে। বুঝা গেছে? শিফট এবং অ্যাডিশনের মাধ্যমে, এখানে মূলত শিফট আর অ্যাডিশনই করা হয়েছে। এখানে লেফট শিফট আর হচ্ছে অ্যাডিশন করা হয়েছে, লেফট শিফট এবং রাইট শিফটও কাজে লাগে। তো এই জিনিসটা আসলে কিভাবে করে সেটা আমাদের এখানে দেখা লাগবে। শুরুতেই দেখেন, এই যে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রামের মধ্যে বলা আছে শুরুতে একটা মাল্টিপ্লায়ার।
তাহলে এই মাল্টিপ্লায়ারের ভ্যালুটা আমরা কি করব, আমরা যে যাকে দ্বারা মাল্টিপ্লাই করতেছি তার ভ্যালুটা হচ্ছে আমরা রাইট শিফট করব। তো প্রথমে যেমন দেখেন, প্রথমে আমি কাকে দ্বারা মাল্টিপ্লাই করতেছি, প্রথমে আমরা এই ওয়ান দ্বারা, তাহলে ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে কি হয়, আমার মাল্টিপ্লিকেন্ডের ভ্যালু যা থাকে তাই হয়। যেমন মাল্টিপ্লিকেন্ডের ভ্যালু ছিল 1000, তাহলে এখানে 1000 বসে গেছে। এখন পরবর্তীতে আমি কাকে দ্বারা মাল্টিপ্লাই করব, আমি হচ্ছে 0 দ্বারা মাল্টিপ্লাই করব। তো এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আপনি যখন পরবর্তীতে 0 দ্বারা মাল্টিপ্লাই করবেন, কম্পিউটার এখানে মানে এই বিটের মধ্যে সরাসরি যাইতে পারে না। তো তাকে কি করা লাগে, তাকে হচ্ছে রাইট শিফট করা লাগে। রাইট শিফট করতে গেলে কি হয়, রাইট শিফট করতে গেলে প্রথমে যে ভ্যালুটা দ্বারা মাল্টিপ্লাই করছি, ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করছি, এই ভ্যালুটা ডিলিট হয়ে যায়। আমরা জানি রাইট শিফট করলে কি হয়, রাইট সাইডের একটা ডিজিট ডিলিট হয়ে যায়। তাহলে ডিলিট হয়ে গেলে কি হবে, আর এখানে সামনে একটা শূন্য হবে, মানে এই বিটগুলো একটা একটা করে রাইটে চলে আসবে। তো রাইটে চলে আসলে কি হবে, আচ্ছা, সো তো রাইটে চলে আসলে যে ব্যাপারটা হবে, এখানে নাম্বারটা হয়ে যাবে মূলত 100। মানে তখন আমার এই শূন্যটা একদম রাইটে চলে আসবে, কারণ ওয়ানটা তো এখন ডিলিট হয়ে গেছে। এই শূন্যটা রাইটে চলে আসলো, এখানে চলে আসলো, তার মানে এই শূন্যটা যখন একদম সবার লাস্টে চলে আসে, তখন এটাকে দ্বারা মাল্টিপ্লাই করা যায়, কারণ এটাকে হচ্ছে আরেকটা কি বলে, কি আরো বিভিন্ন, যে লাস্টের যে বিটটা, সেই বিটটা কি সেটা বের করা যায়, সেটা কম্পিউটার ইজিলি বের করতে পারে। যে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা, এটা হচ্ছে সে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে কি বলে লজিক্যাল অপারেশন করে, এন্ড অপারেশন করে এটা বের করে ফেলে, এন্ড অপারেশনের মাধ্যমে বের করে ফেলে যে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা কি ছিল। তো এই জন্য যখনই আমি যে বিট দ্বারা মাল্টিপ্লাই করব, যেমন আমি 0 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে জিরোটাকে আমার একবারে লিস্ট সিগনিফিকেন্ট বিটে চলে আসা লাগবে। চলে আসার পরে সে ওই বিটটাকে বের করে ফেলতে পারে, অ্যাডিশন অপারেশনের মাধ্যমে ওই বিটটাকে বের করে, এই বিটটা কি 0 ছিল নাকি এই বিটটা 1 ছিল। তো এই জন্য আমাদের এখানে এই কারণে এখানে রাইট কি বলে শিফট রাইট কথাটা লেখা আছে, আপনাকে মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করা লাগবে অলওয়েজ। আচ্ছা, সো এখানে মাল্টিপ্লায়ার হচ্ছে আপনার কত 32 বিটের বলা আছে। আচ্ছা, রাইট শিফট করার পরে সে কন্ট্রোল টেস্ট কেন করে, কন্ট্রোল টেস্ট করা হচ্ছে রাইট শিফট করার পরে আপনার এই যে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা কি এখন 0 নাকি 1, এটা তাকে ডিসিশন নিতে হবে, এই জন্য কন্ট্রোল টেস্ট। 1 হলে কি হবে, 1 হলে মাল্টিপ্লিকেন্ডের ভ্যালুটা সরাসরি বসে যাবে, এই যে যা ছিল তাই। ওকে, যতবার 1 ছিল ততবার সরাসরি বসে গেছে ভ্যালুটা। ওকে, এই 1 এর জন্য। আর যখন 0 পাবে তখন আসলে সবগুলা 0 হবে বিট। ওকে, আর এগুলা এগুলা তো আমরা জানি এগুলা ক্রস হচ্ছে। ওকে, প্রথম লাইন। আচ্ছা, তাহলে এই জন্য তাকে কন্ট্রোল টেস্ট করতে হবে, বুঝা গেছে। কন্ট্রোল টেস্ট করে সে মাল্টিপ্লিকেন্ডের সাথে আবার মাল্টিপ্লিকেন্ডটাকে হচ্ছে কি করা লাগবে, লেফট শিফট করা লাগবে। তো মাল্টিপ্লিকেন্ডকে লেফট শিফট কেন করা লাগে, এই যে দেখেন, মাল্টিপ্লিকেন্ডকে লেফট শিফট এই কারণেই করা লাগে, যখন আপনি প্রথম নাম্বারটাকে 1 দ্বারা মাল্টিপ্লাই করছেন, এই যে 1 দ্বারা এই নাম্বারকে মাল্টিপ্লাই করছেন, এখন মাল্টিপ্লাই করার পরে আপনি প্রথম নাম্বারটা 1000 পাইছেন। আচ্ছা, পরবর্তী নাম্বারটা তো আমরা এই এই বরাবর বসাই নাই, আমরা এই গড়টাকে এক গড় ক্রস করে দিছি, তাই না। আমরা তো নর্মালি এইভাবে তো ছোটবেলা থেকে গুণ করে আসছি। এক গড় ক্রস করা মানে হচ্ছে এখানে আসলে একটা শূন্য বসায় দেওয়া, মানে এক গড় লেফট শিফট করা। বুঝতে পারছেন, এই কারণ এটা হচ্ছে কি, এই প্রথমে একটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাহলে দশক স্থানীয় অঙ্কের জন্য আপনি এখান থেকে শূন্যগুলা লেখা শুরু করতে পারবেন না, আপনাকে দশক স্থান থেকে শুরু করা লাগবে এদিক থেকে। তো দশক স্থান থেকে শুরু করা মানে কি, এখানে ক্রস দেওয়া মানে হচ্ছে এখানে একটা শূন্য দেওয়া, আর এখানে একটা শূন্য দেওয়া মানে হচ্ছে কি নাম্বারটাকে আসলে লেফট শিফট করা। ছোটবেলা থেকে আমরা লেফট শিফট করে আসছি, কিন্তু আমরা আসলে ওটা বুঝি নাই, তখন এটা আসলে লেফট শিফট করা। সো যখন আপনি এই শূন্য দ্বারা মাল্টিপ্লাই করবেন, তাহলে এই শূন্য দ্বারা মাল্টিপ্লাই করতে গেলে আপনাকে কি করা লাগবে, তার আগে আরো দুইটা ঘর আছে, তাহলে এই তাকে কি করা লাগবে, তাহলে দুইটা ঘর লেফট শিফট করা লাগবে এই জায়গায়। এই জন্য দেখেন এই বরাবর আর এই বরাবর এই ঘরটা ফাঁকা। আবার যখন এই 1 দ্বারা মাল্টিপ্লাই করবেন, এই 1 এর আগে কয়টা ঘর আছে, 3টা ঘর, তাহলে এটাকে অবশ্যই কি ঘর, এই 3টা ঘরকে লেফট শিফট করা লাগবে। লেফট শিফট করা মানে এখানে 3টা শূন্য আছে, এখানে 3টে শূন্য নিয়ে আপনি যোগ করেন, সমস্যা না, রেজাল্ট এটাই আসবে। বুঝা গেছে, লেফট শিফট করা মানে কি কোন একটা নাম্বারের শেষে শূন্য যোগ করা। সো তাহলে এইটাই, এই জন্য আমাকে মাল্টিপ্লিকেন্টটাকে, এই যে মাল্টিপ্লিকেন্ট এই যে এই নাম্বারটা, কারণ আমার এইখানে কিন্তু এই নাম্বারটাই বসতেছে, হয় 1 হলে এই নাম্বারটা বসে, আর যদি এখানে 0 থাকে তাহলে শূন্য বসে। এই জন্য আপনাকে মাল্টিপ্লিকেন্টটাকে আপনাকে অবশ্যই কি করা লাগবে, লেফট শিফট করা লাগবে। তাহলে এই ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা, এখানে কেন লেফট শিফট দিচ্ছে, একটু ট্রিকি এগুলা।
হ্যাঁ, আচ্ছা। সো এখন দেখেন, তো এখানে যে বেটার যে অ্যালগোরিদম, এখানে পরের অ্যালগোরিদম গুলাতে দেখেন, এখানে ওরা কি করছে, মাল্টিপ্লিকেন্ডের ভ্যালুটাকে ওরা 64 বিটে ধরে নিচ্ছে। কারণ আমরা জানি, আমরা যদি দুইটা নাম্বারকে, এটা ওরা অ্যাডজাস্টমেন্টের জন্য ধরে নিচ্ছে, কারণ দুইটা নাম্বারকে যদি 32 বিটের দুইটা নাম্বারকে যদি আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে রেজাল্টটা আসবে 64 বিটে, অলওয়েজ ডাবল হয়ে যাবে। তো এই জন্য ওরা মাল্টিপ্লিকেন্ডের ইয়েটাকেও, সামনে হয়তো বা সবগুলো শূন্যই আছে, 32টা বিট শূন্যই আছে, তো ওরা 64 বিটে ধরে নিচ্ছে এই কারণে, বুঝতে পারছেন? সো এই কারণে আমার অ্যারিথমেটিক, এরপরে কি অ্যারিথমেটিক লজিক ইউনিট ওখানে কাজ করবে। ফাইনালি আমার রেজাল্টটা স্টোর হবে কোথায়? প্রোডাক্টের মধ্যে। প্রোডাক্ট যেখানে, ওখানে আমাদের রেজাল্টটা স্টোর হবে, এই রেজাল্টটা, এই যে প্রোডাক্টের ভ্যালুটা, মানে আমার মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা এখানে স্টোর হবে। তো স্টোর, এই জন্য এটা 64 বিট, বুঝা গেছে? মাল্টিপ্লায়ার যদিও কত, 32 বিট, এটা আমার রেজাল্টটা কিন্তু আসবে 64 বিটে। আচ্ছা, সো মোটামুটি যদি আমরা এটা বুঝি, এটা বুঝতে পারলে দেখেন, এই যে দেখেন বলা আছে এই জায়গায়, দ্য লেন্থ অফ দ্য প্রোডাক্টের, যদিও ওখানে ওরা মাল্টিপ্লিকেন্টের ভ্যালুটা, মানে ওরা দেখাইছে কত, মাল্টিপ্লিকেন্ট করার পরে 64 বিট, ওকে। সো এখান থেকে কিন্তু মূলত আমাদের মাল্টিপ্লায়ার বা ইয়েগুলো কত, 32 বিটের আর কি। তো আসার পরে এটা 64 বিট হয়ে যায় আর কি, বুঝা গেছে? ক্যালকুলেশনটা করলে সেটা 64 বিট হয়ে যায় আর কি। আচ্ছা, স্যার, স্যার এই স্ট্রাকচারটা কি মানে মাথায় রাখতে হবে, মানে আসতে পারে পরীক্ষায় স্ট্রাকচারটা? না, এটা বোঝার জন্য এটা মাথায় রাখার দরকার নাই, মূলত অ্যালগোরিদমটা মাথায় রাখা লাগবে আর কি, এটা এটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, আমি আসতেছি এটা, মানে, আচ্ছা, এখানে যে ব্যাপারটা, এখানে মূলত দেখেন কি বলা আছে এই জায়গায়, এখানে একটা কথা বলা আছে, দ্য লেন্থ অফ দ্য প্রোডাক্ট। আমি আমি গুণ করার পরে গুণের লেন্থ কত হবে? সাম অফ দ্য অপারেন্ড লেন্থ। তাহলে অপারেন্ডের লেন্থ গুলো হচ্ছে কত, আমার মাল্টিপ্লায়ার বা মাল্টিপ্লিকেন্ড, এগুলো আসলে মূলত কত, এগুলো 32 বিটাই আছে, তো এগুলাকে যোগ করলে রেজাল্টটা, আমার রেজাল্টটা কত আসবে? 64 বিটে আসবে। আপনি যদি 8 বিটের দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করেন, আপনার রেজাল্ট আসবে 16 বিটে আসবে, বুঝা গেছে? আপনি 4 বিটের দুইটা নাম্বারকে যোগ করলে রেজাল্ট আসবে 8 বিট, মাল্টিপ্লাই করলে 4 বিটের রেজাল্ট আসবে 64 বিট। এই জন্য ওরা কি করছে, দেখেন, মাল্টিপ্লায়ার 32 বিট, ওকে, মাল্টিপ্লিকেন্টও ছিল 32 বিট, যখন রেজাল্টটাকে যে কি বলে লেফট শিফট করে ফেলে, তখন তো এগুলো বেড়ে যায়, বাড়তে বাড়তে নাম্বারটা বেড়ে যায়, এই জন্য ফাইনালি যে রেজাল্টটা 64 বিটে আসে আর কি, এই জন্য বিট গুলো এটা লেখা আছে। এটা মাথায় রাখেন যে আমাদের সাম করলে যেটা হয় আর কি, কি বলে, মাল্টিপ্লিকেশন করলে প্রোডাক্টটা হয় অপারেন্ডের লেন্থের যোগফল হয়, প্রোডাক্টের লেন্থটা, যেটা বললাম আর কি। 8 বিটের দুটা নাম্বারকে মাল্টিপ্লাই করলে আপনার প্রোডাক্ট আসবে 16 বিটে। আচ্ছা, সো এখন হার্ডওয়্যার অপারেশনটা কেমন হয়? সো এটার জন্য দেখেন, ইনিশিয়ালি প্রোডাক্টের ভ্যালুটা ওরা জিরো ধরে নিছে, মানে প্রোডাক্টের ভ্যালুটা ইনিশিয়ালি জিরো, বুঝা গেছে? এখন দেখেন M0, আপনাকে অ্যালগরিদমে বলছে কি, M0 এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে আপনি একদিকে যাবেন, আর 0 হলে আরেক দিকে যাবেন। এখন আপনাকে বুঝতে হবে আসলে M0টা কি। তো এখানে বলে দিচ্ছে M0টা হচ্ছে, দেখেন এই যে লিস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট অফ দ্য মাল্টিপ্লায়ার আপনি যেটা দ্বারা মাল্টিপ্লাই করবেন, এই যে এইটা, এটা হচ্ছে মাল্টিপ্লায়ার না? তাহলে মাল্টিপ্লায়ার লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে 1, এই মুহূর্তে 1 আছে। এটা তো বারবার চেঞ্জ হবে, বললাম না, এই যে রাইট শিফট করলে এটা বারবার চেঞ্জ হবে। প্রথমবার 1 দ্বারা আপনি মাল্টিপ্লাই করে ফেললেন, এরপর রাইট শিফট করবেন, এটা ডিলিট হয়ে যাবে। এরপরে লিস্ট সিগনিফিকেন্ট বিট হবে কোনটা? এই 0টা। তার মানে এটা এটা বারবার চলবে, এই যে লুপের মধ্যে কিন্তু এটা বারবার চলবে, দেখছেন? এটা বারবার চলবে, কতবার চলবে? 32টা স্টেপ পর্যন্ত চলবে। কারণ আপনার, কেন 32টা স্টেপ চলবে? কারণ আপনার হচ্ছে মাল্টিপ্লায়ার হচ্ছে 32 বিটের, 32 স্টেপ পর্যন্ত আপনাকে জানা লাগবে, 32 বিট পর্যন্ত সে দেখবে আপনার ভ্যালু, কি বলে, লিস্ট সিগনিফিকেন্ট বিটের ভ্যালুটা কি 1 নাকি 0। এই জন্য 32টা স্টেপ চলবে, বুঝা গেছে? যদি জিরো হয়, তাহলে, যদি জিরো হয় তখন আমরা কি করব? আচ্ছা, আপনি একটা কথা বলেন, এখানে যে জিরো লাইনগুলো আছে, এইগুলো যোগ করা না করা কোনো ব্যাপার? এই জিরো গুলো যদি আমরা যোগ না করি, কোনো সমস্যা হবে? এই না জিরো, স্যার। এই লাইনগুলো যদি যোগ না করি, আমার রেজাল্ট কি কোনো ভুল হবে? সব তো জিরো, রেজাল্ট কোনো চেঞ্জ হবে না। এই জন্য যখন এম এর ভ্যালু, যখন M0 এর ভ্যালু যখন জিরো পাচ্ছে, ওকে, মাল্টিপ্লায়ারের, কি বলে, 0তম বিট যখন জিরো পাচ্ছে, তখন ওরা কি করতেছে দেখেন, জাস্ট শিফট অপারেশনটা করে ফেলতেছে, ওকে। জাস্ট শিফট করলে হবে, আপনাকে জাস্ট, কি বলে, ওই যে এর ভ্যালুটা, মাল্টিপ্লিকেন্ডের ভ্যালুটা, এই যে শিফট মাল্টিপ্লিকেন্ড লেফট, মাল্টিপ্লিকেন্ডটাকে হচ্ছে আপনি এক বিট লেফট শিফট করবেন,
আর মাল্টিপ্লায়ার যাকে দ্বারা মাল্টিপ্লাই করবেন তাকে হচ্ছে এক বিট রাইট শিফট করবেন। এটা করলে হবে, আপনার এখানে যোগ করার কোনো দরকার নাই। বাট যদি আপনি ওয়ান পান, ওয়ান পাইলে কি করা লাগবে? যেমন দেখেন আপনি এখানে ওয়ান পাইছেন, তাহলে ওয়ান পাইলে যে আপনি ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটাকে যোগ করা লাগবে কিন্তু, তাই না? এটা তো আপনার যোগের মধ্যে ইফেক্ট ফেলতেছে। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। সেক্ষেত্রে কি করা লাগবে? সেক্ষেত্রে আপনাকে অ্যাকুমুলেট মাল্টিপ্লিকেন্ট টু দ্য প্রোডাক্ট, মাল্টিপ্লিকেন্টটাকে প্রোডাক্টের সাথে যোগ করা লাগবে। এই মুহূর্তে মাল্টিপ্লিকেন্টের ভ্যালু যেটা, সেটাকে প্রোডাক্টের সাথে কি করা লাগবে? যোগ করা লাগবে, অ্যাকুমুলেট করা লাগবে। তার যোগ করার পরে তারপর আইসা আবার কি করা লাগবে? মাল্টিপ্লিকেন্টটাকে এক ঘর লেফট শিফট করবেন, আবার মাল্টিপ্লায়ারটাকে এক ঘর রাইট শিফট করবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা বলে দেওয়া আছে যে 4 বিটের জন্য ওরা বলে দিছে, তো পরীক্ষায় বিট বলে দেওয়া থাকবে, আপনাকে যত বিটের জন্য করতে বললে আপনি তত বিট করবেন। ওকে, সো যেমন এখানে বলা আছে ডেসিমাল একটা ভ্যালু আছে 2, আর ডেসিমাল একটা ভ্যালু আছে 3। তো এটাকে আমরা বাইনারিতে লিখবো আগে, বাইনারিতে লিখলে এটা আসে। তো আমরা 4 বিটে লিখছি কারণ আমাকে 4 বিট নাম্বার বলছে। যদি আমি 5 বিট বলি তাহলে আপনাকে 5 বিট করে লেখা লাগবে বা 8 বিট করে লেখা লাগবে, যে বিটে বলি না কেন। আচ্ছা, সো তাহলে এই বিটে বলার পরে দেখেন ইনিশিয়ালি দেখেন এখানে কি হবে? ইনিশিয়াল ভ্যালু মাল্টিপ্লায়ার ভ্যালু আমরা মাল্টিপ্লাই করব 3 দ্বারা। তো যেহেতু আমি 3 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, মাল্টিপ্লায়ারের ভ্যালু হচ্ছে কত? 0011। আর মাল্টিপ্লিকেন্টের ভ্যালু, এই অ্যালগোরিদমের মধ্যে ওরা মাল্টিপ্লিকেন্টের ভ্যালুটা ধরছে ডাবল। ওকে, মাল্টিপ্লায়ারের চেয়ে ডাবল ধরছে, কারণ রেজাল্টটা ডাবল আসবে তো পরে। যে এখানে 32 বিট, এই জন্য মাল্টিপ্লিকেন্টটাকে 64 বিট ধরে নিচ্ছে। তো এই জন্য, কারণ এটাকে 64 বিট ধরছে এই কারণে, কারণ আমরা এটাকে লেফট শিফট করলে এটার ইয়েটা বেড়ে যায়। দেখেন, এই যে আমরা লেফট শিফট করতে থাকলে এটার লেনটা বেড়ে যায়। তো এই জন্য ওরা হচ্ছে মাল্টিপ্লিকেন্টটাকে কি করবেন? মাল্টিপ্লিকেন্টটাকে আপনার মাল্টিপ্লায়ার ডাবল লেন্থে ধরতে হবে, ডাবল লেন্থে ধরছে এই কারণে। এই কারণে মাল্টিপ্লায়ারটা 4 বিট, আর মাল্টিপ্লিকেন্টটাকে ওরা কি করছে? সামনে আরো 4টা শূন্য দিয়ে দিচ্ছে, 8 বিটে ধরছে। এই যে 0010 ধরলো, আর প্রোডাক্টের ভ্যালুটা ইনিশিয়ালি 0, এখানে বলাই আছে অ্যালগোরিদমের মধ্যে, এই যে এখানে প্রোডাক্টের ভ্যালুটা ইনিশিয়ালি 0। ওকে, তাহলে প্রোডাক্টের ভ্যালুটা আমরা ইনিশিয়ালি 8টা 0 দিব। আচ্ছা, তো যেহেতু আমরা 4 বিটের দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করছি, আমার রেজাল্টটা 8 বিটে করা লাগবে, এই জন্য 8টা 0 দিয়ে রাখছি ইনিশিয়ালি। এখন আমাদের এই ফ্লো চার্ট অনুসারে আমরা প্রথমে কি দেখব? আমরা প্রথমে দেখব হচ্ছে আমার মোস্ট কি বলে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা। ওকে, আমার মাল্টিপ্লায়ারের লিস্ট সিগনিফিকেন্ট বিটটা হচ্ছে 0 কিনা বা 1 কিনা। সো আমরা একটু দেখি এই জায়গায়। এখন আমরা দেখলাম যে আমাদের মাল্টিপ্লায়ারের যেটা লিস্ট সিগনিফিকেন্ট বিট, সেই বিটটা আছে 1। দেখেন এখানে এটাকে সার্কেল করা আছে। তাহলে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা যেহেতু আসলে 1 অ্যালগোরিদম অনুসারে, তাহলে আমি হচ্ছে বাম পাশে যাব। বাম পাশে গিয়ে আমাকে কি করা লাগবে? মাল্টিপ্লিকেন্টের সাথে প্রোডাক্টটাকে যোগ করা লাগবে, মাল্টিপ্লিকেন্টের সাথে প্রোডাক্টটাকে অ্যাকুমুলেট করা লাগবে। ওকে, আচ্ছা, সো যেটা করা হয়েছে দেখেন, যেহেতু দেখেন এই যে এই জায়গায় যেহেতু এখানে ভ্যালুটা 1, তাহলে আমরা প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিকেন্টের ভ্যালুটাকে যোগ করে রেজাল্টটাকে প্রোডাক্টের মধ্যে রাখবো। এটা হচ্ছে ফর্মুলা। সো কি করা হয়েছে তাহলে দেখেন, এই যে মাল্টিপ্লিকেন্টের সাথে এই যে প্রোডাক্টের এই ভ্যালুটা যোগ করলাম, যোগ করার পরে এখন দেখেন এই ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন কালারটা চেঞ্জ করে দিচ্ছে। এই যে যেহেতু 0-র সাথে যোগ হয়েছে, মাল্টিপ্লিকেন্টের ভ্যালু যা ছিল এখানে তাই, যোগ করার পরে এটাই আসছে। আচ্ছা, তারপর হচ্ছে কি করা লাগবে? এখন আসা লাগবে এই স্টেপে, আসা লাগবে রাইট। এই স্টেপে এসে কি করা লাগবে? মাল্টিপ্লিকেন্টটাকে এক ঘর লেফট শিফট করব, আর মাল্টিপ্লায়ারটাকে এক ঘর রাইট শিফট করব। ওকে, কারণ আমি অলরেডি দেখেন আমি 1 দ্বারা কি করছি? আমি 1 দ্বারা অলরেডি মাল্টিপ্লাই করে ফেলছি। তাহলে আমি 1 দ্বারা মাল্টিপ্লাই করে ফেললে আমাকে এখন পরবর্তী বিট দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে। বুঝা গেছে? তো পরবর্তী বিট দ্বারা মাল্টিপ্লাই করলে আমি লাস্ট, কেন আসলে এটা রাইট শিফট করে তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি জানেন? আপনার এখানে যদি সবগুলো বিট 1ও থাকে, আপনি যখন রাইট শিফট করে একটা একটা বাদ দিবেন, তখন দেখেন এদিকে একটা একটা শূন্য অ্যাড হয়, দেখছেন? এই যে মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করলে কি হবে? এই 1টা কেটে যাবে, আর শুরুতে একটা শূন্য অ্যাড হয়ে যাবে। তাহলে 0-1, এই যে 0-0-1 হবে, এই যে 0-0-1 আর 0-0-1, আর শুরুতে একটা শূন্য যোগ হবে। তাহলে আপনি যখন 4টা বিট থেকে তাকে যখন রাইট শিফট করবেন, তাহলে ফাইনালি আপনার মাল্টিপ্লায়ার ভ্যালুটা আসবে 0। তাহলে হার্ডওয়্যার লেভেলে তখন সে ডিসিশন নিতে পারে, যখন মাল্টিপ্লায়ারের ভ্যালুটা ফাইনালি 0 আসে, মানে সবগুলা বিটকে রাইট শিফট করলে
4 বার যদি আপনি রাইট শিফট করেন, দেখেন এই যে 4 বার স্টেপ চালানো হয়েছে, যেহেতু আপনার মাল্টিপ্লায়ারটা 4 বিট, আপনি 4 বার কি করছেন রাইট শিফট করলে আপনার ফাইনালি কিন্তু মাল্টিপ্লায়ারের ভ্যালুটা 0 আসবে। আর 0 আসলে ও বুঝবে সবগুলো বিট দ্বারা মাল্টিপ্লাই হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ডিসিশন। তাহলে এই জন্য তো আবার কি করা লাগবে, মাল্টিপ্লিকেন্টটাকে হচ্ছে লেফট শিফট করা লাগবে। তাহলে মাল্টিপ্লিকেন্টের ভ্যালুটা লেফট শিফট করলে কি হবে, আগে ছিল এই ভ্যালুটা, ওকে, লেফট শিফট করলে একটা শূন্য, এই যে এখানের একটা ভ্যালু কাটা যাবে, এই শূন্যটা এদিকে আসবে, মানে আমার এখানে লাস্ট একটা শূন্য অ্যাড হবে। তাহলে এই নাম্বারটা লেফট শিফট হয়ে এটা হইলো। আচ্ছা, আর রাইট এখানে কি হইলো, এখানে যেগুলো চেঞ্জ হচ্ছে ওগুলো নীল কালার দিচ্ছে, আর বাকিগুলো যেগুলো চেঞ্জ হয় নাই, সো এখানে কি বলে রাইট শিফট করতে মাল্টিপ্লায়ারকে, তাহলে এটা একটু আগে বলছিলাম, রাইট শিফট করলে এই ওয়ানটা ডিলিট হবে, তাহলে শূন্য একটা সামনে আসবে। তাহলে এটা হচ্ছে রেজাল্ট। এটা হলো প্রথম স্টেপটা। সেকেন্ড স্টেপে এখন আমরা দেখলাম এই যেখানে আবার দেখেন সার্কেল করা আছে, এখনো কিন্তু আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিটটা 1। তাহলে আগের মতো স্টেপটা হবে। এবার কি হবে দেখেন, প্রোডাক্টের সাথে আবারও দেখেন এই যে প্রোডাক্টের ভ্যালুর সাথে এই ভ্যালুটা যোগ হইলো, যোগ হওয়ার সাথে আমার এখন রেজাল্ট আসলে এটা, নতুন প্রোডাক্টের ভ্যালু আসবে এটা। ওকে, মাল্টিপ্লিকেন্টটাকে আরেক ঘর লেফট শিফট করেন, আরেক ঘর লেফট শিফট করলে এখানে আরেকটা শূন্য যোগ হবে। ওকে, আর এই ভ্যালুটা এদিকে আসবে, মূলত মোর সিগনিফিকেন্ট বিটটা কাটা যায় আর কি, আর এখানে একটা লিস্ট সিগনিফিকেন্ট একটা শূন্য অ্যাড হয়। সো শিফট রাইট মাল্টিপ্লায়ার, তো এই মাল্টিপ্লায়ারকে যদি এখন আমি রাইট শিফট করি, রাইট শিফট করার পরে এই এই ওয়ানটাও ডিলিট হয়ে গেছে। ওকে, এই তিনটা শূন্য এই জায়গায় চলে আসছে, আর সামনে আর একটা শূন্য অ্যাড হয়েছে, এটাই রাইট শিফট। আচ্ছা, এরপরে দেখেন কি হলো, এরপরে হচ্ছে দেখেন 0, আমি 0 পাইলাম। জিরো পাওয়া মানে, জিরো পাওয়া মানে কি, 0 পাওয়া মানে হচ্ছে কি মোর সিগনিফিকেন্ট বিট 0, তাহলে কোনো অপারেশন হবে না। এই যে এখানে আমি যখন 0 পাই যাই তখন কি হবে, এই অপারেশনটা হবে না, সরাসরি শুধু শিফটের অপারেশন গুলো হবে। ওকে, 2 নম্বরে চলে আসবে, 2 নম্বর স্টেপের এখানে ইয়েতে। এই যে শিফট কি কি বলে, মাল্টিপ্লিকেন্টটাকে কি করব, লেফট শিফট করব, এখান থেকে লেফট শিফট করলাম, আর মাল্টিপ্লায়ারটাকে হচ্ছে রাইট শিফট করব। তো রাইট শিফট করলে এটা সেমই থাকে, ওই রাইট সাইডের কি বলে এই শূন্যটা ডিলিট হয়, একই থাকে আর কি, সেম থাকে। তারপর আবার যেহেতু আমাদের এই নাম্বারটা মাল্টিপ্লাই যেহেতু 4 বিটের ছিল, তাহলে আমাদেরকে এই 4টা স্টেপ পর্যন্ত আসা লাগবে। তো 4 নাম্বার স্টেপ ওরা আবার আসে, যদিও এই প্রবলেমের ক্ষেত্রে এই 4 নাম্বার স্টেপ পর্যন্ত না আসলেও কিন্তু এখানে কিন্তু রেজাল্টটা হয়ে গেছে। কিন্তু ওই যে মাল্টিপ্লিকেন্টের ভ্যালুটা ফাইনালি কত আসে সেটা দেখার জন্য আর কি, আহ, মানে এই পুরোটা আসা লাগে। সো সেম 0 আসলো, তো 0 আসলে নো অপারেশন, শিফট লেফট। ওকে, মাল্টিপ্লিকেন্টটাকে আরেক ঘর লেফট শিফট করব, করলাম, তাহলে মাল্টিপ্লিকেন্টের রেজাল্টটা ফাইনালি এটা পাওয়া গেল। আর মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করলাম, তাহলে এটা পাওয়া গেল ফাইনালি। আর আমাদের প্রোডাক্টের ভ্যালুটা আসলে এটা 6। ওকে, 110 মানে হচ্ছে 6, তো 2 আর 3 যোগ করলে 6 আসার কথা, ফাইনালি আমাদের 6 আসছে। তো পরীক্ষায় এই ধরনের প্রবলেম থাকবে, নর্মালি 4 বিটের জন্যই বলে, কারণ বেশি বিটের জন্য বললে আসলে এটা টাফ হয়ে যায়। তো তখন আপনাকে এইভাবে 4টা ড্র করে স্টেপটা দেখানো লাগবে। বুঝতে পারছেন? আর অ্যালগোরিদমটা একটু এটা না আঁকলেও সমস্যা নাই, এটা একটু দেখা দিলে বেটার, কারণ এটার উপর বেস করে কিন্তু আমরা এই কাজগুলো করছি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর হচ্ছে অপটিমাইজড। আচ্ছা, এখানে ওরা একটু আবার একটু অপটিমাইজড স্যার কিছু অপটিমাইজেশন করলো। হ্যাঁ, কিছু বলবেন? স্যার ইয়াতে মানে আগেরটাই স্যার আমরা কি 3 নাম্বার আইটারেশনে তো স্যার আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট স্যার পেয়ে গেছি, স্যার আমাদের কি 4 নাম্বারটা করা লাগবে? হ্যাঁ, 3 নম্বরে পাইছি, 2 নম্বরই তো পাই গেছি, তাই না? দুই জি স্যার, নম্বরে দুই আমরা নাম্বার প্রোডাক্ট ব্যাকে পাইছি, স্যার। ঠিক আছে। 4 নাম্বারটা করলে হ্যাঁ করা লাগে একদিকে, কারণ আপনার ফাইনালি হচ্ছে মাল্টিপ্লিকেন্টের ভ্যালুটা আসলে কত থাকে। ওকে, জি স্যার। মাল্টিপ্লিকেন্টের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রোডাক্টের ভ্যালু হ্যাঁ চেঞ্জ হয় নাই, ঠিক আছে, কিন্তু মাল্টিপ্লিকেন্টের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। জি মানে স্যার। এগুলো যদি, হ্যাঁ এটা করা লাগবে, কারণ মাল্টিপ্লিকেন্টের ভ্যালু তো চেঞ্জ হচ্ছে। রেজিস্টারে তো ফাইনালি রেজাল্টটাই থাকার কথা, না হলে তো আপনার এই যে আরেকটা রেজাল্ট বসে থাকবে। এখন আপনার যদি এখানে শুরুর বিটটা যদি 1 হইতো, তাহলে হয়তো আপনাকে অবশ্যই লাস্ট পর্যন্ত প্রোডাক্ট মানে রেজাল্টটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই পর্যন্ত আসা লাগতোই, মানে প্রোডাক্টের জি মেইন স্যার। রেজাল্টটা পাওয়ার জন্য। ওই এই জন্য হয়তো বা একটু প্রোডাক্টের ভ্যালুটা আগে চলে আসছে আর কি, বাট হ্যাঁ দেখানো লাগবে, কারণ মাল্টিপ্লিকেন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে তো।
আচ্ছা, এখানে অপটিমাইজড। আচ্ছা, এই বইতে একটু দেখি দাঁড়ান। এই যে এই স্লাইডটা বই থেকে নেওয়া আর কি। এই যে বইতে এগুলো আছে, আপনি একটু বইটাও দেখেন, তাহলে আপনাদের এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে আর কি। এই যে বইতে এগুলো আরো ভালোভাবে আছে। আচ্ছা, আমরা এই যে মাল্টিপ্লিকেশনের এই জিনিসগুলো পড়াচ্ছিলাম, হ্যাঁ, অ্যালগোরিদম গুলা, এটা পড়ে এই অ্যালগোরিদমটা পড়াইছি মাত্র। তারপরে ওই যে এটা আর একটু ওরা কি বলে কি বলে এই চার্টটাকে ওরা একটু রিডিফাইন করছে আর কি। বইতে এই জিনিসগুলো দেওয়া আছে। হ্যাঁ, এই যে আমরা এই অ্যালগোরিদমটা একটু আগে সলভ করছি, মানে বই থেকে এটাই সলভ করছি আর কি, বই থেকে নেওয়া আর কি এগুলা। আচ্ছা। আচ্ছা, তাহলে দেখেন ওরা এখানে এটাকে আরেকটু অপটিমাইজ করছে। অপটিমাইজ করছে কিভাবে? আচ্ছা, অপটিমাইজ করছে কি, ফিগারটাকে একটু অপটিমাইজ হার্ডওয়্যার, এখানে আরো কিছু অপটিমাইজেশন পাওয়া গেছে। সো এখানে এখানে অপটিমাইজ বলতে ওরা হার্ডওয়্যারের মানে কানেকশন বা মানে হার্ডওয়্যারের ঝামেলাটা একটু কমাইছে, বাট পারফরমেন্স যে অনেক বেড়ে গেছে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন যদি খুব দ্রুত হচ্ছে, ব্যাপারটা এরকম না। অপটিমাইজ বলতে ওরা বোঝাচ্ছে কি হার্ডওয়্যার ইউজেস। আগেরটাই দেখেন ওখানে হয়তোবা রেজিস্টার আরো বেশি ইউজ করা লাগতো, এই যে এএলই বা অনেক কিছু লাগতো আর কি, সেটা কমাইছে। কিন্তু পারফরমেন্স যে খুব দ্রুত হইতেছে ওটা কিন্তু না, ওটা বলে নাই, বুঝা গেছে? এই জিনিসটাকে ওরা মিন করছে। সো ওখানে যেমন দেখেন ওরা যেটা কি করছে, মাল্টিপ্লায়ারটাকে ওরা আসলে কি করছে, প্রোডাক্ট যে রেজিস্টারটা ওটার মধ্যে আসলে মাল্টিপ্লায়ারটাকে রাখছে শুরুতেই। আর মাল্টিপ্লিকেন্টটা এখানে আছে, এগুলো 32 বিটে আছে। ফাইনালি পরে প্রোডাক্টটা হচ্ছে কি বলে 64 বিটের হচ্ছে পাওয়া যায় আর কি। এই জিনিসটা এখানে দেখাইছে। আচ্ছা, তো এই 64 বিটের মধ্যে এখানে দেখেন একটা সাইন দেওয়া আছে, ডট ডট সাইন। তো এই ডট ডট সাইনের এই পাশে মানে ওরা হচ্ছে কি বলে অর্ধেক, মানে এটা তো 64 বিট, দুই ভাগে ভাগ করে রাখে আর কি। সো একটাতে এখানে প্রথমে ওরা মাল্টিপ্লায়ারটাকে রাখে শুরুতে আর কি, প্রোডাক্টের ভ্যালুটাকে পাওয়ার আগে প্রথম যে 32 বিটের মধ্যে। তারপর হচ্ছে কি বলে এএলইউটা হচ্ছে ওরা 32 বিটের ইউজ করে। সো এই জন্য এখানে ওরা যেটা বললো আর কি, যে অ্যাকুমুলেট মাল্টিপ্লিকেন্ট টু 32 বিট এমএসবি বিট অফ দ্য প্রোডাক্ট। ওকে। সো মাল্টিপ্লিকেন্টটাকে ওরা হচ্ছে অ্যাকুমুলেট করে হচ্ছে মাল্টিপ্লিকেন্টটাকে কি বলে প্রোডাক্টের 32 বিট এমএসবি, এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিটের এটার সাথে হচ্ছে অ্যাকুমুলেট করে। বুঝা গেছে? মোস্ট সিগনিফিকেন্ট বিটটা, কারণ লিস্ট সিগনিফিকেন্টটা আছে, মাল্টিপ্লায়ার আছে, আর শিফট অপারেশনটা আছে। মানে এইটুকুই, এই কথাগুলো এখানে একটু বলা আছে। যদি আপনি একটু বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন। ডিফাইন ভার্সন অফ দ্য মাল্টি, এই যে দেখেন যে এখানে বলছে যে এই পেয়ার উইথ দ্য ফার্স্ট ভার্সন অফ দ্য ফিগারের। আচ্ছা, সরি। আচ্ছা, আর যেমন দেখেন এখানে বলছে কি এটা হচ্ছে নতুন ফিগারটা। তো বলছে কি কম্পেয়ার উইথ দ্য ফার্স্ট ভার্সন ইন ফিগার নাম্বার এততে, মানে আগের যে ফিগারটা ছিল, দ্য মাল্টিপ্লিকেন্ট রেজিস্টার, অ্যারিথমেটিক লজিক ইউনিট, মাল্টিপ্লায়ার রেজিস্টার আর 32 বিট ওয়াইড। আগে কিন্তু মাল্টিপ্লায়ার ছাড়া সবগুলা কিন্তু 64 বিট ছিল। ওকে। তো এখন কিন্তু দেখেন মাল্টিপ্লিকেন্ট 32 বিট, তারপরে অ্যারিথমেটিক লজিক ইউনিট 32 বিট, আর মাল্টিপ্লায়ার রেজিস্টারটা হচ্ছে 32 বিট। তাহলে মাল্টিপ্লায়ার রেজিস্টারটা কোথায়? তো যেমন দেখেন তাহলে 32 বিট কিভাবে হলো, উইথ অনলি দ্য প্রোডাক্ট রেজিস্টার লেফট, তাহলে প্রোডাক্ট রেজিস্টারটা থাকে হচ্ছে 64 বিটে। নাও দ্য প্রোডাক্ট ইজ শিফটেড রাইট, প্রোডাক্টটাকে হচ্ছে কি করা হয়, রাইট শিফট করা হয়। দ্য সেপারেট মাল্টিপ্লায়ার রেজিস্টার অলসো ডিসঅ্যাপিয়ার্ড, আমাদের আগে যে কি বলে সেপারেট মাল্টিপ্লায়ার রেজিস্টারটা ছিল সেটা আবার এই মডেলের মধ্যে নাই। দ্য মাল্টিপ্লায়ার ইজ প্লেসড ইনস্টিড অফ দ্য, দেখছেন যেটা আমি একটু আগে বললাম, এখানে আলাদা মাল্টিপ্লায়ারের জন্য রেজিস্টার ছিল। এখানে এখানে কি করা হয়, মাল্টিপ্লায়ারের জন্য নতুন ডিজাইনে মাল্টিপ্লায়ারের জন্য কি বলে রিফাইন্ড ভার্সনে আলাদা রেজিস্টার রাখা হয় না, সেটা কি করা হয়, মাল্টিপ্লায়ার
register is also disappeared. The multiplier is placed instead in the right half of the register. দেখছেন এখানে একটা ভাগ করা হচ্ছে, রাইট, এই যে রাইট হাফটা, রাইট মানে আমার হাতের ডান সাইড যেটা, তাহলে ডান সাইডে হচ্ছে মানে মূলত লিস্ট সিগনিফিকেন্ট বিট গুলার মধ্যে এখানে হচ্ছে কাকে রাখা হয়, কি বলে, মাল্টিপ্লায়ার। multiplier is placed instead in the right half of the product register এই জায়গায় রাখা হয়, and these changes are highlighted in color. Okay, the product register should really be 65 bit to hold the carry. এটা আসলে 64 বিট হইলো, ক্যারিটাকে কি বলে, অ্যাডারের জন্য এটাকে কতগুলো লাগে, হোল্ড দ্য ক্যারি অফ অ্যাডার, বাট ইটস অলসো শোন হ্যাভ 64 বিট টু হাইলাইট দ্য ইভ্যালুয়েশন। তো এখানে মূলত ক্যারি সহ আসলে মূলত 65টা বিট লাগে আর কি, সেটা বলছে। ক্যারি বিটে চলে গেলে সেটা 65 নাম্বার বিটও চলে যায়। আচ্ছা, সো জাস্ট একটু ওকে, এরপর আসে হচ্ছে মিপস এর মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশন। মিপস এর ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশনের যেমন দেখেন 232 বিট রেজিস্টার, তাহলে মিপস এর সে কি করে মাল্টিপ্লিকেশনের জন্য 32 বিটের রেজিস্টার, তাহলে দুইটা রেজিস্টার ইউজ করে। যেমন এখানে একটা মোর সিগনিফিকেন্ট 32 বিট থাকে, দুইটা 32 বিটের রেজিস্টার ইউজ করে। HI নামে যে রেজিস্টারটা, তার মধ্যে হচ্ছে মোর সিগনিফিকেন্ট 32 বিট থাকে, আর লো যেটা এলো তার মধ্যে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট 32 বিট থাকে। আর কি বলে, মিপস এর ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। মাল্টিপ্লিকেশনের জন্য MULT, ওকে, অথবা আনসাইন্ড এর জন্য MULTU, অথবা মুভ ফ্রম। আমরা যদি MF মানে হচ্ছে মুভ ফ্রম হাই, ওকে, হাই থেকে কোথায় মুভ করবো, হাই অথবা লো থেকে, ওকে। MFLO মানে হচ্ছে লো থেকে RD তে মুভ করানো, আর MFHI মানে হচ্ছে হাই থেকে, হাই রেজিস্টার থেকে RD তে মুভ করানো। ক্যান ট্রেস দ্য হাই ভ্যালু টু সি, আচ্ছা, হাই যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারটাকে টেস্ট করা যায় এই প্রোডাক্ট ওভারফ্লো, আমার ওভারফ্লো হয়েছে কিনা সেটা HI মানে হাই রেজিস্টার থেকে বোঝা যায়। আচ্ছা, মাল্টিপ্লিকেশনের জন্য এভাবে ইউজ করা যায়, অনলি লিস্ট সিগনিফিকেন্ট 32 বিট প্রোডাক্ট, ওকে। মাল্টিপ্লিকেশনের জন্য অনলি লিস্ট সিগনিফিকেন্ট 32 বিটস অফ প্রোডাক্ট হচ্ছে এখানে থাকে। এই দুইটার মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা এই যে RD এর মধ্যে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম। আচ্ছা, ডিভিশন অ্যালগোরিদমটাতে দেখি আমরা, ওকে, ডিভিশন অ্যালগোরিদমে দেখেন ওরা শুরুতে এমন একটা নাম্বারকে চুজ করছে, যে নাম্বারটাকে, এখানে দেখেন নাম্বারটা কিন্তু দেখে মনে হচ্ছে বাইনারি, এই পাশে ওরা ডেসিমেলের কাজটা করছে, এই পাশে ওরা বাইনারি কাজটা করছে। কারণ এখানে দেখেন কি বলে, সাফিক্সের মধ্যে 10 লেখা, 10 মানে হচ্ছে এটা ডেসিমেল নাম্বার, ওকে। আপনি ডিভিজর, আপনি ভাগ দিচ্ছেন কত দ্বারা, আপনার ডিভিজর হচ্ছে কত, এই যে ডিভিজর হচ্ছে এই ভ্যালুটা, আমি 1000 দ্বারা ভাগ করতেছি, তাহলে 1000 দ্বারা এই এই ডেসিমেল নাম্বারকে ভাগ করলে ধাপে ধাপে আমার কোশেন্ট, ফাইনালি আমার ভাগফলটা আসে এটা, ওকে। 1000 এক নামাইলাম, বিয়োগ করার পরে 1 আসলো, শূন্য নামাইলাম, শূন্য নামানোর পরে কি হইলো, ভাগ যায় না, তাহলে আবার কোশেন্টের মধ্যে একটা শূন্য দিব, আরেকটা 1 নামাইলাম, এখনো ভাগ যায় না কারণ আমার ডিভিজরটা এখনো বড়, তাহলে এখানে আরেকটা শূন্য দিব, তারপরে গিয়ে কি নামাইলাম, আরেকটা 0 নামাইলাম, তাহলে আবার ভাগ যায়, তাহলে একবার ভাগ যায়, তাহলে 1 বসাইলাম। সো তাহলে এটা হচ্ছে আমাদের, এটা ডিভিজর, এটা ডিভিডেন্ড যাকে ভাগ করলাম, এটা কোশেন্ট মানে হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে রিমাইন্ডার, ভাগশেষ হচ্ছে 10। এটা একটা, তো এখানে ওরা এমন একটা এক্সাম্পল নিয়ে আসছে যে এক্সাম্পলটা আসলে দেখে বোঝাই যায় না, কারণ ডেসিমেলের মধ্যে যেভাবে ডেসিমেলের নাম্বারের ক্ষেত্রে যে ধরনের ক্যালকুলেশন, যদি এই নাম্বারটাকে যদি বাইনারি ধরি তাহলে সেম ক্যালকুলেশন আসে, সেম ভাগফল, সেম ভাগশেষ, সেম ভাজক, সেম রিমাইন্ডার আসে, ওকে। এই ধরনের একটা এক্সাম্পল ওরা ধরে নিচ্ছে, ওকে। আচ্ছা, তো এখানে এটাকে বলা হচ্ছে, এখন আমরা এটাকে অ্যাপ্লাই করবো হচ্ছে লং ডিভিশন অ্যাপ্রোচ। লং ডিভিশন অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট আছে। তো আমরা চার্টটাকে যদি আমরা একটু দেখি, চার্টের ক্যালকুলেশন করতে গেলে আমরা বুঝতে পারবো লং ডিভিশন অ্যাপ্রোচের ক্ষেত্রে ডিভিশনটা একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, ডিফারেন্টটা
তো প্রথমে আমরা কি বের করব, আমাদের এখানে স্টেপ গুলো বলতেছে যদি ডিভিজরের ভ্যালুটা, মানে আমি যেটাকে দ্বারা ভাগ করব, হ্যাঁ, তার ভ্যালুটা যদি আসলে আমি যাকে ভাগ করতেছি তার ভ্যালুটা থেকে যদি ছোট অথবা সমান হয়, এটাই তো স্বাভাবিকভাবে হওয়ার কথা, তাই না? আমার ভ্যালুটা যদি, আমি যাকে দ্বারা ভাগ করব সেই ভ্যালুটা যদি যাকে ভাগ করব তার থেকে ছোট অথবা সমান হয়, ছোট অথবা যদি সমান হয়, তাহলে আমরা বাইনারিতে কি করব, বাইনারিতে যেমন আমি এটা দ্বারা ভাগ করতেছি, আমার এই ভ্যালুটা, আমার আমার ডিভিজরের ভ্যালুটা কি, এটা হচ্ছে ডিভিডেন্ড। ওকে, সবুজ কালারটা হচ্ছে কি ডিভিজর, তাহলে ডিভিজরের ভ্যালুটা ডিভিডেন্ড থেকে ছোট অথবা যদি সমান হয়, তাহলে আমরা কি করব, আমাদের অবশ্যই কোশেন্টটা হচ্ছে 1 বিট, কোশেন্টটা অবশ্যই এই যেমন একটা বিট চলে গেছে, একটা বিট চলে যাওয়ার পরে আমরা যাওয়ার পরে আমরা কি করা লাগবে, অবশ্যই সাবট্রাক্ট করা লাগবে না? এই যে এখানে সাবট্রাক্ট করছি না, বিয়োগ করছি না, বিয়োগ করছি না, এই ভ্যালুটা এখানে বসাবো, বসার পর বিয়োগ করব, বিয়োগ করার পরে একটা ভ্যালু পাইছি, তারপর আরেকটা নাম্বার নামাইছি। এখন এই নাম্বারটা 101, যে নাম্বারটা, এই নাম্বারটাকে তো আসলে কি করে নাই, আদারওয়াইজ 101 নাম্বারটা, এটা হচ্ছে এই মুহূর্তে আমার কি, এই মুহূর্তে আমার ডিভিডেন্ড। তাহলে আমার এই মুহূর্তে ডিভিডেন্ডের নাম্বারটা এই কন্ডিশন কিন্তু ফিল আপ করে না, ডিভিডেন্ডের উল্টা হয়, ডিভিডেন্ডের নাম্বারটা হয় ছোট আর ডিভিজনের নাম্বারটা হয় বড়। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অবশ্যই 0 বিট হবে কোশেন্টে, এই জন্য আমরা এই যে কোশেন্টের সেকেন্ড বিটটা 0 রাখছি। এবং ব্রিং ডাউন দ্য নেক্সট ডিভিডেন্ড বিট, তাহলে ডিভিডেন্ডের নেক্সট বিটটাকে নামাবো, তাহলে ডিভিডেন্ডের পরের বিটটাকে আমরা নামাইছি, এই যে শূন্য আগে 1 কে নামাইছি, বুঝে গেছে? আগের বার শূন্য নামাইছিলাম, ভাগ যায় নাই, ছোট ছিল, তাহলে এটা এইভাবে এইভাবে কাজ করতে হবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, আমরা যদি রিস্টোরিং ডিভিজর, ডিভিজরটাকে আমরা রিস্টোর করা লাগবে, ডু দ্য সাবট্রাক্ট অ্যান্ড ইফ রিমাইন্ডার, যদি আমি সাবট্রাক্ট করার পরে, বিয়োগ করার পরে যদি কখনো এরকম হয়, ডু দ্য সাবট্রাক্ট। তো আমরা তো এখানে দেখেন সাবট্রাক্ট প্রত্যেকবার কিন্তু আমরা আসলে সাবট্রাক্ট করি নাই, প্রত্যেকবার কিন্তু আমরা সাবট্রাক্ট করি নাই, যখনই আমাদের কি হয়েছিল, মানে আমাদের দেখে এরকম মনে হচ্ছে যখন আমাদের আসলে ডিভিডেন্ডটা বড় হয়েছে আর ডিভিজনটা ছোট হয়েছে তখন আমরা সাবট্রাক্ট করছি। বাট এখানে ওরা কি করতেছে, হয়তোবা ওরা সাবট্রাক্ট প্রত্যেকবারই করে ফেলছে, তো করে ফেলার পরে তো একটা মাইনাস ভ্যালু চলে আসে, চলে আসার পরে কি হবে, তাহলে ডু দা সাবট্রাক্ট, আমি সাবট্রাক্টটাকে করলাম, করার পরে যদি আমার রিমাইন্ডারের ভ্যালুটা যদি আসলে কত হয়, শূন্য থেকে ছোট আসে, বুঝা গেছে? যেমন আমি যদি এখানে 101 থেকে 101 পাওয়ার পরে সেখান থেকে যদি 1000 বিয়োগ করে ফেলি, তাহলে তো অবশ্যই কি হবে, যে রিমাইন্ডারটা আসবে সেই রিমাইন্ডারের ভ্যালুটা অবশ্যই কত, 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট আসা মানে কি, তাহলে এটা ভুল হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে, ডিভিজরের ডিভিজরটাকে আবার ব্যাক আনা লাগবে, সেজন্য কি করা লাগবে, যোগ করা লাগবে। ওকে, আচ্ছা, তো এই কারণে এটা এটা ব্যাক আনার জন্য আমরা চার্টের মধ্যে দেখবো কিভাবে ব্যাক আনে ডিভিজরের ভ্যালুটা। তাহলে সাইন ডিভিশন, যদি ডিভিশনটা যদি সাইন হয়, এখন এখানে তো আনসাইন ডিভিশন ছিল, একটা পজিটিভ না একটা, দুইটা পজিটিভ, তাহলে এখানে আর কোনটা নেগেটিভ, আমার ভাগফল কি নেগেটিভ আসলো নাকি ভাগশেষ নেগেটিভ আসলো কিনা সেটা আসলে দেখার বিষয় না। সো ব্যাপারটা হচ্ছে, বা যদি সাইন ডিভিশন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভাগফলের সাইনটা, ভাগশেষের সাইনটা কিন্তু অ্যাডজাস্ট করা লাগবে। ওকে, ডিভাইড ইউজিং অ্যাবসলিউট ভ্যালু, আমরা প্রথমে অ্যাবসলিউট ভ্যালু আকারে ডিভাইড করব, ঠিক আছে, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে, তারপরে ফাইনালি কি অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট সাইন অফ দ্য কোশেন্ট অ্যান্ড রিমাইন্ডার অ্যাজ রিকোয়ার্ড। ফাইনালি হচ্ছে ভাগফল এবং ভাগশেষের কি বলে সাইনটাকে আমরা কি বলবো, আমরা অ্যাডজাস্ট করে নিব। শুরুতেই কিন্তু আমি আমার ভাজক অথবা বা ডিভিজর, এই যে ডিভিজর অথবা ডিভিডেন্ড, কোনটা নেগেটিভ বা কোনটা পজিটিভ আমরা দেখবো না, শুরুতে আমরা আসলে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে ভাগটা করে ফেলবো। ভাগটা করে ফেলার পরে যখন ভাগশেষ এবং ভাগফল বের হবে তারপরে গিয়ে দেখবো যে ভাগফলের ভ্যালুটা কি নেগেটিভ দিতে হবে নাকি এটা নেগেটিভ, কোনটা নেগেটিভ দিলে আসলে আমার আসলে কি বলে অ্যাডজাস্টমেন্টটা হয় সেটা করতে হবে। আচ্ছা, সো এখানেও ডিভিশন অ্যালগোরিদমটা দেওয়া আছে, এই অ্যালগোরিদমের মধ্যেই ডিভিশনের মধ্যে যেহেতু রেজাল্ট আসে আমাদের দুইটা, বুঝা গেছে? তো দুইটা রেজাল্টের মধ্যে হচ্ছে একটা কোশেন্ট থাকে, কোশেন্টের জন্য একটা রেজিস্টার লাগবে, ভাগফলটাকে রাখানোর জন্য, রিমাইন্ডারটাকে রাখার জন্য একটা রেজিস্টার লাগে, ঠিক আছে, ডিভিজর আছে আরেকটা রেজিস্টারের মধ্যে, যেটাকে আমরা ভাগ করব। তো এইভাবে ফাইনালি কাজটা করা হয়, বুঝা গেছে?
আচ্ছা, করার পরে দেখেন এখানে কিন্তু একটা অ্যালগোরিদম বলে দিচ্ছে। অ্যালগোরিদমের মধ্যে কি বলা আছে দেখেন, শুরুতে ডিডাক্ট দ্য ভ্যালু অফ দ্য ডিভিজর ফ্রম দ্য ভ্যালু অফ দ্য রিমাইন্ডার। আমরা রিমাইন্ডারের ভ্যালু থেকে প্রথমে কি করব, কি বলবো, রিমাইন্ডারের ভ্যালু থেকে আমরা হচ্ছে ডিভিজরের ভ্যালুটা বের করব। কারণ হচ্ছে এখান থেকে বের করব। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো যে প্রত্যেকবার স্টেপ স্টেপে কিভাবে করা যায়। তা একটা কন্ডিশনে যাব যে আমি যে নতুন করে যে ভ্যালুটা বের করলাম, সেই রিমাইন্ডারের ভ্যালুটা সেটা কি আসলে শূন্য থেকে বড় বা শূন্যের সমান কিনা। যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে, শিফট কোশ্চেন টু দ্য, যেটা বললাম একটু আগে যে কন্ডিশনটা বললাম, এই যে এখানে এটাই আর কি। তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে, আমাকে কোশ্চেন্টের মধ্যে ভ্যালুটা 1 রাখা লাগবে। আর ওকে, লিস্ট অ্যাডজাস্ট দ্য লিস্ট সিগনিফিকেন্ট বিট টু 1, এবং লিস্ট সিগনিফিকেন্ট বিটটাকে কি বলে 1 রাখা লাগবে কোশ্চেন্টের। আচ্ছা, আর যদি রিমাইন্ডারের ভ্যালুটা শূন্য থেকে ছোট হয়, সো দ্যাট মিনস আসলে আমার কি ডিভিজরটা তো বড়, সেক্ষেত্রে আমি যাকে ভাগ করব সেটা তো আসলে ছোট, সেই ভ্যালুটা ছোট, তাই না? যাকে আমি ভাগ করতেছি সেটা ছোট, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করা লাগবে, অ্যাকুমুলেট ডিভিজর টু রিমাইন্ডার অ্যান্ড শিফট কোশ্চেন টু দ্য 1 বিন। তো সেক্ষেত্রে আচ্ছা, তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের এখানে আবার এটাকে অ্যাডজাস্ট করা লাগবে। ফাইনালি হচ্ছে শিফট ডিভিজর, ডিভিজরকে আমরা প্রত্যেকবার হচ্ছে এক ঘর করে রাইট শিফট করব, এবং এটা টোটাল আমাকে 33টা স্টেপ পর্যন্ত যাওয়া লাগবে, যেহেতু আমাদের এগুলা 32 বিটের। ফাইনালি একটা স্টেপ বেশি যাওয়া লাগে, 33টা স্টেপ পর্যন্ত আমাকে যাওয়া লাগবে। সো 33টা স্টেপ পর্যন্ত এটা ইটারেশন করার পরে ফাইনালি হচ্ছে আমরা রেজাল্টটাকে পাবো। আচ্ছা, সো এখানে যে কথাগুলো বলছে, এখানে এই চারটা দেখলে আমাদের ক্লিয়ার হবে। যেমন দেখেন এখানে 4 বিটের বলা আছে ইউজিং 4 বিট নাম্বার, 4 বিটের নাম্বারের মাধ্যমে আমরা আসলে কি 7কে, ডেসিমেল নাম্বার 7কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমাদের একটা ভাগফল আসবে, আবার ভাগশেষও আসবে, তাই না? তো এটাকে আমরা বাইনারিতে নিয়ে গেলাম। তাহলে 7-এর বাইনারি ভ্যালু সেটা হচ্ছে 2 এর বাইনারি ভ্যালু। এই ভ্যালু দ্বারা হচ্ছে আমরা কি করব, আমরা ডিভাইড করব। তাহলে ডিভাইড করার মতো আমরা আগের মতো চারটাকে নিয়ে আসলাম। চারটাকে নিয়ে আসার পরে দেখেন আমাদের অ্যাকর্ডিং টু দ্য অ্যালগোরিদমের ফ্লো চারটা অনুসারে আমাদের ইনিশিয়াল ভ্যালু, কোশেন্টের ইনিশিয়াল ভ্যালু 0, আমাদের এখন ভাগফলে কোনো ভ্যালু নাই। ওকে, ইনিশিয়ালি আমরা কোশেন্টের ভ্যালুটাকে, এই যে কোশেন্টের ভ্যালুটাকে আমরা 0 রাখবো। কোশেন্টের আমাদের ভাগফল এই মুহূর্তে 0। ডিভিজরের ভ্যালুটা এখন দেখেন, আপনি ভাগ করতেছেন কাকে দ্বারা, আপনি ডিভিজরকে, ডিভিজর হচ্ছে 2, আপনি 2 দ্বারা ভাগ করতেছেন। হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখেন এখন 2 এর বাইনারি ভ্যালুতে এত হওয়ার কথা না, তাই না? আচ্ছা, 7-এর বাইনারি ভ্যালু রিমাইন্ডার, আমাদের যাকে আমরা, যেমন এখানে কিন্তু একটা কথা বলা ছিল যে আমরা বারবার কেন রিমাইন্ডারের সাথে অ্যাডজাস্ট করতেছি, এটা হয়তো বা অনেকের কনফিউজ লাগতেছিল। আমরা তো আসলে ডিভিডেন্ডের সাথে, মানে আমি যাকে ভাগ করব তার সাথে অ্যাডজাস্টমেন্ট করার কথা। মূলত ডিভিডেন্ডের ভ্যালুটা রিমাইন্ডারের মধ্যে রাখে ওরা। এই যে দেখছেন, যাকে আমি ভাগ করতেছি 7, 7-এর বাইনারি ভ্যালু কত, 0111, এই ভ্যালুটাকে আমরা কোথায় রাখছি, এই যে রিমাইন্ডারের মধ্যে, রিমাইন্ডার নামে একটা রেজিস্টার, ওই রেজিস্টারের মধ্যে রাখছি। এই জন্য এখানেই অ্যালগোরিদমের মধ্যে বারবার রিমাইন্ডারের কথা বলা আছে। তো এটা কনফিউজ হওয়ার কারণ না, এই জন্যই বললাম যে চারটা দেখলে আপনার ব্যাপারটা ক্লিয়ার হবে। সো দ্যাট মিনস আপনি 7কে যাকে ভাগ করবেন, ডিভিডেন্ড 7 তো ডিভিডেন্ড, মানে আপনি তাকে ভাগ করবেন, তার ভ্যালুটা হচ্ছে আপনি রিমাইন্ডারের মধ্যে রাখবেন। ওকে, আর কোশেন্টের ভ্যালুটা ইনিশিয়ালি 0। আর যাকে ভাগ, যা ডিভিজর, যে যাকে দিয়ে ভাগ করবেন তার ভ্যালুটা রাখবেন হচ্ছে আপনি এখানে। এখন ব্যাপারটা হচ্ছে 2 এর বাইনারি ভ্যালু তো এটা, তাই না? 2 এর বাইনারি ভ্যালু এটা না? তাহলে 2 এর এখানে কি, আমি কি 2 এর বাইনারি ভ্যালু লিখছি? না স্যার। আমি তো এখানে 2 এর বাইনারি ভ্যালু লিখি নাই। তাহলে এখানে আমি কত লিখছি, এটা কত এর বাইনারি ভ্যালু? 32। 32। হ্যাঁ, এটা 32 এর বাইনারি ভ্যালু, বুঝা গেছে? সো 32 এর বাইনারি ভ্যালু ওরা কেন লিখছে? তো এখানে আপনাকে যেহেতু অনেকগুলো, এটা এটা হচ্ছে, এখানে একটা কথা আমি একটু আগে বললাম যে আমরা এটা হচ্ছে লং ডিভিশন করতেছি, বুঝা গেছে? এই যে লং ডিভিশন অ্যাপ্রোচ, এটাকে বলা হচ্ছে লং ডিভিশন অ্যাপ্রোচ। সেক্ষেত্রে আপনার লং ডিভিশন অ্যাপ্রোচের ক্ষেত্রে যদি আপনি আপনি এই যে 2, আপনার বাইনারি ভ্যালু 2, এটাকে যদি আপনি এই ভ্যালুটা লেখেন,
এই ভ্যালুটাকে আপনি যদি এখানে লেখেন আর সামনে যদি 4টা শূন্য দিয়ে দেন, তাহলে এতগুলো স্টেপ সে যাবে না, আর রাইট রেজাল্টটাও পাওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে যেটা করা লাগে, লং ডিভিশনের ক্ষেত্রে আমার যে নাম্বারটা আমি যাকে দ্বারা ভাগ করতেছি সেই নাম্বারটাকে হচ্ছে লেফট শিফট করা লাগে। তো এরা 4 ঘর লেফট শিফট করছে, বুঝতে পারছেন? কয় ঘর লেফট শিফট করছে? 4 ঘর। তাহলে 4 ঘর লেফট শিফট করলে কি হবে, এই যে এই নাম্বারটাকে যদি আমি 4 বার লেফট শিফট করি, লেফট শিফট করলে কি হবে, এরপরে 4টা শূন্য অ্যাড হবে। তো এই জন্য এরপরে দেখেন এই যে 4টা শূন্য অ্যাড হয়েছে, বুঝতে পারছেন? লং ডিভিশন অ্যাপ্রোচের ক্ষেত্রে এই, কি বলে, রিমাইন্ডারের সাথে এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, না হলে এখানে এই যে পরবর্তী ক্যালকুলেশন গুলো না হলে ঠিক মতো আসবে না। এই জন্য হচ্ছে লেফট শিফট করা লাগে, ডিভিজনটাকে লেফট শিফট করা লাগে লং ডিভিশন অ্যাপ্রোচের ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা একটু ক্যালকুলেশনটা দেখি। তাহলে প্রথমটা আমরা বুঝলাম এটা। এরপরে লাইনটা কি বলে, স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 0 গেল ইনিশিয়াল ভ্যালুস। স্টেপ নাম্বার ইয়েতে আমরা কি করব, আমরা রিমাইন্ডারের থেকে কি করব, ডিভিজনটাকে আমরা বিয়োগ করব, তাই না? আমরা তো এটাই করছি ভাগের ক্ষেত্রে, তো আমরা এই যে এটাই দিয়ে করি। আমার যেটা রিমাইন্ডার ছিল, যেটা বাদ ছিল, সেটা থেকে আমরা কি করি, এই যে আমরা ডিভিজনটাকে বিয়োগ করি না, তাই না? এটাই যে করি, তাই না? আমরা হাতে কলমে যদি ভাগ করি এটাই করি না? জি স্যার, জি তো এটা স্যার। আমার বিয়োগ রিমাইন্ডার, করে দেখি রিমাইন্ডার থেকে ছোট আমরা কি নাকি করি, বড়, আমরা শূন্য ডিভিজনটাকে থেকে ছোট নাকি বড়। হ্যাঁ, আমরা ডিভিজনটাকে বিয়োগ করি। আচ্ছা, তো এখানে এটাই করছে, রিমাইন্ডারের ভ্যালুটা থেকে ডিভিজনটাকে বিয়োগ করব, তারপর বিয়োগ করার পর আমরা ডিসিশনটা নিব। তাহলে আমার রিমাইন্ডারের ভ্যালু এই মুহূর্তে কত, রিমাইন্ডারের ভ্যালু এই মুহূর্তে হচ্ছে এটা 7। 7 থেকে এখন আমি এই ভ্যালুটাকে বিয়োগ করব। এখন বিয়োগ করার পরে আমার এই ভ্যালুটা আসলো। আচ্ছা, বিয়োগ করার পরে যে ভ্যালুটা আসলো সেটা কি ধরনের ভ্যালু আসলো বলেন তো? আপনি 7 থেকে এই যে 32কে বিয়োগ করলেন, তাহলে এই ভ্যালুটা কি ভ্যালু আসলো? নেগেটিভ। নেগেটিভ ভ্যালু। এই যে এই দেখেন, ওরা মোর সিগনিফিকেন্ট বিটটাকে সার্কেল করে দিছে। সার্কেল করা মানে মোর সিগনিফিকেন্ট বিট 1, আর মোর সিগনিফিকেন্ট বিট 1 মানে হচ্ছে নাম্বারটা নেগেটিভ আসলো। আচ্ছা, তাহলে নেগেটিভ আসলে কি ডিসিশন নিবে? এই যে 0 দেখেন, থেকে ছোট। হ্যাঁ ওকে, আমার নেগেটিভ আসা মানে হচ্ছে আমার রিমাইন্ডারের ভ্যালুটা 0 থেকে ছোট। যেহেতু রিমাইন্ডারের ভ্যালুটা 0 থেকে ছোট, তাহলে আমাকে কি করা লাগবে, আমার অরিজিনাল ভ্যালুটাকে অ্যাডজাস্টমেন্ট করা লাগবে। রিমাইন্ডারের অরিজিনাল ভ্যালুটাকে কি করা লাগবে, অ্যাডজাস্টমেন্ট করা লাগবে আবার। ওকে, আচ্ছা, তাহলে রিমাইন্ডারের অরিজিনাল ভ্যালুটাকে অ্যাডজাস্টমেন্ট করব কিভাবে, কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব, যেটা বিয়োগ করছো এটা আবার যোগ করে দিব। যোগ করে দিব, রাইট? সো রিমাইন্ডারের ভ্যালুর সাথে এই যে ডিভিজরের ভ্যালুটা, ডিভিজরের ভ্যালুটা যদি যোগ করে দিই, তাহলে এই ভ্যালুটা এখানে বলে দিছে, দেখছেন এই যে প্লাস ডিভিশন, প্লাস ডিভিশন। ওকে, আচ্ছা, ওকে। তো এখানে আবার দেখেন শেপ এস এ দেওয়া, তারপরে হচ্ছে কি লেফট শিফট লজিক্যাল করা লাগবে কাকে, কিউ কে। কিউ কে হচ্ছে লেফট শিফট যদি আপনি লজিক্যাল করেন তাহলে হচ্ছে এই ভ্যালুটাই আসে। আচ্ছা, তাহলে কোশান্টের 0, কোশান্টের ভ্যালুটা এখন 0, এখানে আর কোনো চেঞ্জ আসে নাই। এরপর হচ্ছে কি করা লাগবে দেখেন, আপনি ডিভিজরটাকে, ডিভিজরটাকে হচ্ছে রাইট শিফট করবেন, ডিভিজরটাকে আপনি কি করবেন, রাইট শিফট করবেন, বুঝা গেছে? তো রাইট শিফট করার পরে তাহলে ডিভিজরের ভ্যালুটা রাইট শিফট করার পরে আগে ছিল ভ্যালুটা এটা, তাহলে এখান থেকে রাইট শিফট করা মানে কি, একটা শূন্য কাটা যাবে, তাই না? তাহলে একটা শূন্য কাটা গেলে ভ্যালুটা হয়ে যাবে এত। ওকে, ভ্যালুটা 32 ছিল, এখন ভ্যালুটা এটা 16, 16 হয়ে গেল, তাই না? 16 বাইনারি ভ্যালু হলো, বুঝা গেছে এটা? জি আচ্ছা, এটা স্যার। আমাদের এখানে বলা ছিল এই যে আমরা ডিভিজনটাকে এক বিট রাইট শিফট করবো, বুঝা গেছে এই স্টেপটা। তাহলে এই স্টেপটা এখানে অ্যাপ্লাই করলাম, রাইট শিফট করলাম। আচ্ছা, রাইট শিফটটা করার পরে সেকেন্ড স্টেপ, এটা আমাদের শেষ, প্রথম স্টেপটা শেষ। প্রত্যেকটা স্টেপে 3টা কাজই করব। আবার রিমাইন্ডার থেকে, যেহেতু আমার এখন ডিভিজনের ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে গেছে, ডিভিজনের ভ্যালু নতুন আসছে রাইট শিফট করার পরে, তাহলে আবার কি করব, রিমাইন্ডার থেকে ডিভিজনটাকে আবার বিয়োগ করব। বিয়োগ করলাম, আবার এরকম একটা ভ্যালু আসলো, এই ভ্যালুটা মোর সিগনিফিকেন্ট বিটটা 1, তাহলে এটা শূন্য থেকে ছোট। ছোট হলে কি করব, তাহলে আবার কি করব, ওই রিমাইন্ডারের নতুন ভ্যালুর সাথে ডিভিজনের ভ্যালু যোগ করে দিব। যোগ করলাম, এবং আমার কোশেন্টের ভ্যালুটাকে লেফট শিফট করলাম, যেগুলো চেঞ্জ হয় সেগুলো নীল কালার দেওয়া, দেখছেন? তাহলে কোশেন্টের ভ্যালুটা, কোশেন্টের 0তম বিট এখন 0। ওকে, আচ্ছা, কোশেন্টের 0তম বিট এখন 0, 0তম বিটটা এখন 0।
আচ্ছা, তারপরে কি করব? তারপর হচ্ছে ডিভিজরটাকে আবার রাইট শিফট করব। ডিভিজরটাকে আবার রাইট শিফট করলে এই যে শূন্যটা কাটা যায়, সামনে একটা শূন্য অ্যাড হয়, তার মানে এটা হচ্ছে কত? 8 এর বাইনারি ভ্যালু হলে হয়ে গেল 16 অর্ধেক 8। তাহলে আবার স্টেপ চালাবো ওই জায়গায়, রিমাইন্ডার থেকে ডিভিজরকে বিয়োগ করব আবার। ওকে, আমার রিমাইন্ডারের ভ্যালু ছিল এটা, সেখান থেকে ডিভিজরকে, রিমাইন্ডারের ভ্যালু এখন 7, 7 থেকে 8 বিয়োগ যেতেছে, তার মানে আবার নেগেটিভ ভ্যালু আসবে। এই যে -1 এর, দেখছেন -1 এর বাইনারি ভ্যালু সবগুলা 1। তাহলে এটা যেহেতু শূন্য থেকে ছোট, তাহলে আবার কি করব? এটার সাথে যোগ করব এই ভ্যালুটা, ডিভিজরের ভ্যালুটা যোগ করব, যোগ করলে আবার অরিজিনাল ভ্যালুটা ব্যাক আসবে। এবং সেম সাথে এখানে কি করব? কোশেন্টটাকে লেফট শিফট করব, শিফট লেফট লজিক্যাল এসএসএল। ওকে, তাহলে কোশেন্টের 0তম বিটটা এখনো 0। আচ্ছা, তারপরে কি? এরপরে কি করা লাগবে? শিফট ডিভিশন। আবার এটাকে কি করলাম? ডিভিজনটাকে আরেক ঘর রাইট শিফট করলাম। রাইট শিফট করার পরে এটা 8 থেকে 4 হয়ে গেল, তাই না? এই শূন্যটা আবার কাটা, এক ঘরের দিকে চলে আসলো, 4 হইলো। এখন 4 হওয়ার পরে পরবর্তী ধাপে যখন গেল, দেখেন যখন আপনি রিমাইন্ডার থেকে, যখন আপনি ডিভিজনটাকে বিয়োগ করলেন রিমাইন্ডার থেকে, সো আপনার এই মুহূর্তে আপনার রিমাইন্ডার হলো 7 আর ডিভিজন হচ্ছে কত? 4। তাহলে 4 থেকে 7 কে বিয়োগ করলে এখন থাকে স্যার কত? পজিটিভ আছে। হ্যাঁ, 3 আসলো, তার মানে পজিটিভ ভ্যালু আসলো। সো যখন পজিটিভ ভ্যালু আসবে, দ্যাট মিনস রিমাইন্ডারের ভ্যালুটা 0 থেকে বড় অথবা সমান আসলো। আচ্ছা, তখন আমরা কি করব দেখছেন? যখন পজিটিভ আসবে তখন এর 0তম বিটটা কত সেট করব? কোশেন্টের এলএসবি তে 1। 1, এলএসবি তে 1 সেট করব, বুঝা গেছে? ওকে, এখানে এটা 1 সেট করব। এই জন্য দেখেন Q0, কিউ এর মানে কোশেন্টের, এটা তো কোশেন্ট তাই না? কোশেন্টের 0তম বিটটা 1 সেট করব, তাহলে 1 সেট করলো যেহেতু এটা। তারপর আবার কি করলো? ডিভিশনকে আবার কি করলো? আরেক ঘর, ডিভিজরকে আরেক ঘর রাইট শিফট করলো। তার রাইট শিফট করলে এটা এই শূন্যটা কাটা গেল, এটা 2 হয়ে গেল। তাহলে সেম ভাবে এখানে আছে কত? 3। আবার বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যে পরবর্তী ধাপে রিমাইন্ডারটাকে আবার বিয়োগ, রিমাইন্ডার থেকে ডিভিজরকে বিয়োগ করলাম, 3 থেকে 2 বিয়োগ গেল, রেজাল্ট আসলো কত? 1। আবার পজিটিভ ভ্যালু আসলো, তাহলে আবার পজিটিভ ভ্যালু আসলো, কি করলাম? কোশেন্টের ভ্যালুটা আবার 1 সেট করলাম। কোশেন্টের এই কোনটা? 0তম বিটটা। এই যে এই বিটটাকে দেখেন আমরা লেফট শিফট করে এগুলাকে এক ঘরের দিকে নিয়ে গেছি। আগের বিটটা এই যে এই আগের বিটটা এখানে চলে আসছে, এই যে সেকেন্ড ঘরে। আর নতুন বিটটা কি করব? এই যে এখানে বসাইছি, বুঝা গেছে? 0তম বিটটা আবার এখানে সেট করছি। আচ্ছা, হইলো। এখন এটা হওয়ার পরে দেখেন এটাকে ডিভিশন করলাম। এই যে আমার যে এই ভ্যালুটা আছে, আমার ডিভিজনের ভ্যালুটা আছে এখন 2। 2 কে এই 5 নাম্বার স্টেপ পর্যন্ত আসার পরে 5 নাম্বার স্টেপের লাস্ট লাইন, এটাকে আবার কি করা লাগবে? রাইট শিফট করে, রাইট শিফট করলে এটার ভ্যালুটা আসে 1। তো এটার ভ্যালুটা 1, এটার ভ্যালুটাও এখানে আসলে কত? রিমাইন্ডারের ভ্যালুটা 1, আবার এখানে ডিভিজনের ভ্যালুটা কত? কত আসলো? সেম আসলো না? 1 আসলো। জি স্যার। তার মানে আমরা এখন এটা বুঝতে পারলাম, আমাদের ফাইনাল যে রেজাল্টটা, আমি যদি 7কে 2 দ্বারা ভাগ করি, আমাদের কিন্তু ভাগফল মানে কোশেন্ট আসার কথা কিন্তু কত? 3। এই যে 3 আসছে না? 3 বাইনারি ভ্যালু। আর ভাগফল আসার কত? 1। এই যে ভাগফল, সরি, ভাগশেষ আসার কথা, ভাগশেষ আসার কথা কত? 1 না? 1 আসছে না ফাইনালি? সো তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলা হচ্ছে এভাবে এখানে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আপনারা একটু দেখবেন। আর এখানে অপটিমাইজড হার্ডওয়্যারটা দেওয়া আছে, যে আগের মতো আর কি, যেখানে কিছু অপটিমাইজেশনটা কিভাবে করছে। তো আমরা ওই অপটিমাইজ অনুসারে শিফট রিমাইন্ডার টু দ্য রিমাইন্ডারের লেফট বিট 1, ডিডাক্ট দ্য ডিভিজর ফ্রম দ্য 30 বিট এমএসবি অফ দ্য রিমাইন্ডার। রিমাইন্ডারটাকে টেস্ট করি শূন্য থেকে বড় অথবা সমান কিনা, শূন্য থেকে আবার ছোট কিনা, ছোট হইলে এই কাজটা করি, বড় হইলে এক সেট করি, আবার যদি ছোট হয় তাহলে রিস্টোর দ্য 32 বিটস অফ দ্য রিমাইন্ডার। তারপরে 32টি স্টেপ পর্যন্ত এইভাবে যায়, সে ইটারেশন করে এই জিনিসগুলো। মানে আমরা যে কাজগুলো এতক্ষণ এখানে করছি টেবিলের মধ্যে, সেটাই এখানে বলা আছে আর কি, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন এটা। আচ্ছা, মিপসের ডিভিশন ইনস্ট্রাকশনের মধ্যে সেম ভাবে এই যে কোন কোন মিপসে কি কি রেজিস্টার ইউজ করে এগুলো বলা আছে।
আচ্ছা, এখানে অবশ্য ওরা নো ওভারফ্লো মানে ওরা ডিভাইড বাই জিরো, জিরো দ্বারা ডিভাইড করলে যে একটা এক্সেপশন আসে, এটা এখানে ওরা চেক করে না মিপস এর ক্ষেত্রে। আচ্ছা, তো আজকে মূলত এই পর্যন্তই। আমাদের এই চ্যাপ্টারের দুইটা পার্ট আছে, আমরা প্রথম পার্টটা শেষ করছি, আর সেকেন্ড পার্টটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস, আগামীকালকে আমাদের সকালে ক্লাস আছে, ওই ক্লাস হচ্ছে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, দশমিক সংখ্যার জন্য কিভাবে কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে আমরা শিখবো। এই স্যার আমাদের ডিভিশন অথবা এই গুণগুলোর ক্ষেত্রে মানে কত করে আসতে মানে প্রশ্নের মান কত আসতে পারে? এই প্রবলেমগুলোর জন্য জি স্যার। এগুলাতে 4 মার্ক আসতে পারে, আসতে পারে 4 মার্কস, 4 মার্কসের জন্য এগুলো আসবে। স্যার আমাদের কি নর্মালি মানে ভাগটাও করে দেখাতে হবে আবার এখানে টেবিলটাও করে দেখাতে হবে? না না, নর্মাল ভাগ তো করার দরকার নাই, আপনার টেবিল দিয়ে দেখাইলে হবে। বুঝতে পারছেন? আর অ্যালগোরিদমটা? এটা একটু দেখা দিলে ভালো আর কি, যে ওই প্রসেস অনুসারে কাজ হয়েছে আর কি, এটা লাগবে না। মানে ফ্লো চার্টটা আর কি, ফ্লো চার্টটা কিভাবে হয়েছে এই প্রসেস অনুসারে, মানে এখানে যে কাজটা করছি এটা যে ফ্লো চার্টে লেখা আছে তাই না, ফ্লো চার্টে যে লেখা আছে এটা দেখে যে আমরা এটা করছি, প্রবলেমটা সলভ করতে পারবো। তো এখানে মূলত আমি আজকে যে জিনিসগুলো পড়াইলাম এখানের মধ্যে মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশন, এই প্রবলেম সলভিংটা এই ধরনের চার্ট করে এভাবে লিখে আপনাদের এই দুটা পরীক্ষায় আসতে পারে আর কি, এগুলো থেকে আসবে। আর বাকিগুলো জাস্ট নলেজের জন্য আর কি, ইন্টিজার সাবট্রাকশন। আর এখানে এই অধ্যায়ে আমাদের এটা আমাদের 3 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টারটা আমাদের আগামীকালকে শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে। ওখানে আর আরো কিছু টপিক আছে, ইম্পর্টেন্ট টপিক আছে, ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। হ্যাঁ, তো ওইটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিছু কোশ্চেন আসবে পরীক্ষায়, এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, আমরা বই থেকে মিলায়া স্লাইড মিলায় পড়াবো আর কি কালকে। স্যার বুঝা গেছে? ফাইনালের জন্য আমাদেরকে কতগুলো চ্যাপ্টার পড়াবেন? 6টার মতো পড়া লাগবে, আরো 3টা আছে। ছয়টা 7টায়। আচ্ছা, সবাই তো অ্যাটেন্ডেন্স গুলা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছেন তাই না? জি স্যার, স্যার নিয়ে নিয়েছি স্যার আমি স্যার। আচ্ছা, ওকে। স্যার কালকে স্যার আমাদের ক্লাস কি সকালে হবে স্যার রুটিন অনুযায়ী? হ্যাঁ, সকালে হবে। জি স্যার। কালকে আমার বিকালে মিটিং আছে, অ্যাডমিশনের মিটিং আছে, আমাদের কাজ আছে, সকালে নিতে হবে, এছাড়া আর সুযোগ নাই। স্যার সকালে স্যার 9টার দিকে স্যার আপনার ক্লাস স্যার আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, ওই টাইমে আমরা নিয়ে ফেলবো আর কি। জি স্যার। আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা ক্লোজ করি।